জানো না এখানে যুদ্ধ শুরু, দিন বদলের পালা। সুকান্ত ভট্টাচার্যের কথা। আসলে যে কোনো যুদ্ধের নেপথ্যেই একটা দিন বদলের স্বপ্ন কাজ করে। আমাদের ২৬-এর ভোটযুদ্ধ তার থেকে আলাদা ছিল না। সেই দিন বদলের আশায় ভর করেই এ রাজ্যে পালা বদল হয়েছে। প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর বিপুল জনমতের নেপথ্যে অবশ্যই রয়েছে মানুষের বিপুল প্রত্যাশা। দেখুন, সদ্য সরকার পরিবর্তন হয়েছে, আর কাকতালীয়ভাবে আমি এই অনুষ্ঠানের ফরম্যাটেও আজ ছোট্ট একটা পরিবর্তন এনেছি। আজ আমার প্রত্যেক বক্তার বলার আগে আমি প্রত্যেককে এই ২৬-এর নির্বাচনের প্রেক্ষিতে আমার মতো করে আরেকবার পরিচয় করিয়ে দেব। আমাদের আজকের সভার বিষয়, ফাইল খুলল আরজি করে, ঘর ছাড়ারাও ফিরবে ঘরে, দুর্নীতি নয় চাকরি হোক, শিক্ষা শিল্প চাইছে লোক, বঙ্গবাগানে পদ্মফুল, মুছবে যত পুরনো ভুল। আজ আমার প্রথম বক্তা যিনি, তার সঙ্গে আমার পেশাদারি সম্পর্ক ৩০ বছরেরও বেশি। তিনি এখনও কিছুটা যেন আমাদের রাজ্যের হারিয়ে যাওয়া রাজনৈতিক সংস্কৃতির প্রতিনিধি। গত শতাব্দীর ৯-এর দশকের শেষ দিকে ডাকাবুকো ইমেজ আর মস্ত কালো ঝোলা গোঁফ থেকে অচেনা মানুষ আন্দাজি করতে পারত না যে আদতে এই তাপস রায় মানুষটা নিজের কাজে কতটা সিরিয়াস। ১৯৯৩ থেকে ২০০৬ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও অন্যতম প্রধান বিরোধী বক্তা ছিলেন তাপস রায়। পুলিশ বাজেটে ভাষণ দেবেন তাপস রায়। চূড়ান্ত আক্রমণাত্মক ভঙ্গি, কিন্তু নিখুঁত তথ্য। আমাদের মতো জুনিয়র সাংবাদিকদের সঙ্গেও বারবার প্রত্যেকটা তথ্য ক্রস চেক করে নিতেন তাপসদা। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অধিবেশনে উপস্থিত থাকতে হয়েছে শুধু তাপস রায়ের তথ্য নির্ভর ভাষণের জবাব দেবেন বলে। তাপস রায় কেন কিঞ্চিত ব্যতিক্রমী তার দুটো উদাহরণ দিই। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তাপসদা নির্দ্বিধায় বলতে পেরেছিলেন যে তৃণমূল সরকারের চূড়ান্ত সমালোচক ডক্টর নজরুল ইসলাম যদি ভোটের দিন ওই বিদ্যাসাগর কেন্দ্রে সমস্ত গুন্ডাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট না করাতেন, তাহলে তিনি প্রথমবার বিধায়কই হতে পারতেন না। দ্বিতীয় উদাহরণটা আরও মারাত্মক। তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডি রেড হচ্ছে, আর বিজেপি নেতারা সাক্ষাৎকার দিয়ে বলছেন কোথাও একটা এজেন্সির ভুল হচ্ছে, কারণ তৃণমূলের তাপস রায় কখনো দুর্নীতিগ্রস্ত নন। ভাবুন তো। যাই হোক, আজ আমার প্রথম বক্তা তাপস রায়কে ইতিমধ্যেই আমরা প্রোটেম স্পিকারের চেয়ারে দেখেছি। অনেকে বলছেন তিনি গোটা নির্বাচনে একটাও ব্যক্তিগত আক্রমণ না করে তার বহু দশকের বন্ধু প্রয়াত সাধন পাণ্ডের কন্যাকে ১৫,০০০-এরও বেশি ভোটে হারিয়ে এবার মন্ত্রিত্ব গ্রহণের পথে হাঁটছেন। তবে আপাতত তাকে এই মঞ্চে পোডিয়ামের পথে হাঁটতে হবে। আমার প্রথম বক্তা তাপস রায়। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যাটা সত্যিই শুভ আজকে, বা ৪ তারিখের পরের প্রতিটি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। তার আগে বলতেও তো বলতাম, কিন্তু শুভ ছিল না। জয় শ্রীরাম। তার কারণ এটা বলতেই হবে, এই জন্যে বাংলাদেশি স্লোগান তো দেওয়া যাবে না, ওটা বন্ধ করতে হবে। আমি চাই ওই স্লোগানগুলো আইন করে বিল এনে বন্ধ করার, সে কথা আমি প্রথম দিন বলেছি বিধানসভায়। তার কারণ যে 3টে স্লোগান তৃণমূলীরা দেয়, কুণালরা দেয়, ওগুলো কোনোটাই ভারতবর্ষের বা বাংলার স্লোগান নয়। বাংলাদেশি স্লোগান আমরা দেব কেন? এত বড় বিশ্বকবি মমতা ব্যানার্জি কতগুলো স্লোগান লিখতেও পারেন না। সুতরাং আর দেশমাতার জয়ধ্বনি করবো না তো কার জয়ধ্বনি করব? আহা কি আনন্দ আকাশে বাতাসে, তাই না? পশ্চিমবাংলার আকাশে বাতাসে কি আনন্দ বলুন তো? আমি তো আনন্দ ধরে রাখতে পারছি না। ৫৩ বছর প্লাস রাজনৈতিক জীবনে আমি এত আনন্দ পাইনি। মমতা হেরেছে, ওর সরকারের অবসান হয়েছে, এর থেকে আনন্দ। আর এই সুমন বললেন আমি নাকি হাঁটছি কোনো একটা পথে কিছু পাওয়া যায়। আমি সব পেয়ে গেছি সুমন, আমার আর কিছু দরকার নেই। যা পেয়েছি এই জীবনে আমি এর থেকে বেশি কিছু আশাও করি না বা করিনি। একটা অদ্ভুত ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছিল, সেইটা অন্তত মানুষ কাটিয়েছে, আমরাও কাটিয়েছি। এবং আজকে যদি এই শিরোনামটা, সুমন বলেছে অবশ্য, চেঞ্জ করার দরকার ছিল। সবচেয়ে বড় গুন্ডা তৃণমূলের, মমতা নেই,
সিকিউরিটি নেই, মানে ওই কি বলবো আমি, ওই বকাটে ছোঁড়াটা প্রচারে যেতে পারিনি, ডেপো। পলিটিক্সেও এই সমস্ত ডেপো ছেলে ছোকরা আছে। পলিটিক্সটাই করলো না, সব কিছু চাই, সব কিছু পেতে হবে। তো তার সবচেয়ে বড় গুন্ডা 1,68,000 ভোটে তাকে 24-এ লিড দিয়েছিল ওই কেন্দ্র থেকে। তৃণমূলীরা শুনছেন তো, কি বলবেন এসআইআর নিয়ে? এরপরও কিছু বলবেন? 1,68,000 ভোটে লিড দেওয়ার পরও মিঠুনদের মতন পুলিশ নেই, মমতা নবান্নে নেই, ভাইপো প্রচারে নেই, জাহাঙ্গীর ময়দানে নেই। আহা কি আনন্দ আকাশে বাতাসে, তাই না? তো এইরকম 4 তারিখের পর ওই কারবাইডে পাকা ছোকরা বলেছিল নাকি দেখে নেবে অমিত শাহজিকে 12টার পরে। মানে এটা ফচকেমিরও একটা, ফাজলামিরও একটা সীমা থাকা দরকার, ঠিক না? বলুন আপনারা। তারপরে মনে করুন আমাদের বাংলায় আমরা বলি, এগুলো আমি বলতাম না, এগুলো আমি বলতে বাধ্য হচ্ছি, এবং আমি একদম ডেলিভারেটলি বলছি, আমি সাধারণত এই সমস্ত শব্দ ব্যবহার করি না। যে শব্দ ইদানিংকালে মমতার অভিষেক ব্যবহার করলো, এটা বাংলার সংস্কৃতি, বাংলা ভাষা। ইচড়ে পক্ষ আমাকে বলেছিল কি জানেন, আমি বলেই দিই, আমাকে বলেছিল গিয়ে মানিকতলাতে, যে আমি মানিকতলাতে আমাকে ও মাছ কাটাবে। আমি জানি না দুটো অর্থে এটা জেলিয়া কৈবর্তদেরও অপমান করলো কিনা আমি জানি না, মৎস্যজীবীদের। কিন্তু আমি এটা বলতে পারি, আমি মানিকতলায় মাছ কাটবো, কিন্তু যারা বড় বড় মাছ কাটে তাদের পাশে একটা ছোকরা থাকে আঁশ ছাড়ানোর, সেইটা কিন্তু অভিষেক থাকবে। আমি মাছ কাটবো মানিকতলার বাজারে, কোনো অসুবিধা নেই, লজ্জা কিসের? আমরা তো তাদের কাছ থেকেই মাছ কিনে খাই। কি ঔদ্ধত্যটা একটা ভাবুন শুধু, ঔদ্ধত্যটা। আমি ওর পিসির সমবয়সী, এবং বোধহয় পলিটিক্সটা বোধহয় 6 মাস 1 বছর আগে ওর পিসির থেকে আগে করেছি। আর রাজ্যের নেতাও আমি ওর পিসির আগে ছিলাম, তখন ওর পিসির জেলার নেতা। তার এই সমস্ত কথা শব্দ, এই যে অহংকার তৃণমূলীদের হয়েছিল না, মমতা অভিষেক থেকে শুরু করে নন্টে ফন্টে পর্যন্ত, এটা মানুষ সহ্য করতে পারল না, এটা গ্রহণ করতে পারল না, তছনছ করে দিল, চূর্ণ বিচূর্ণ করে দিল। এটা অবশ্যম্ভাবী ছিল, ভবিতব্য ছিল। আমাদের উপর অনেক কঠিন দায়িত্ব নষ্ট হয়েছে, শিরোনাম যেটার, সেই কাজটা কিন্তু আমাদের করতে হবে, খুব কঠিন কাজ। 7,70,000 কোটি টাকার ঋণ মাথায়, শিক্ষাটা লাটুবাবুর ছাদে, স্বাস্থ্য শ্মশানে, শিল্প ডুগডুগি বাজাচ্ছে, ললেসনেস কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভগবান জানে। গুন্ডারা পুলিশ না পুলিশরা গুন্ডা। তো এই যে রাজীব কুমার মার্কা বা মনোজ ভার্মা, বিনীত গোয়েল মার্কা, বা এই সল্টলেকের পাশের এই মুকেশ মার্কা, এই সমস্ত আইপিএস আর তাদের অধস্তনরা একেবারে জয়েন্ট ভেঞ্চারে লুটে ফুটে খেয়েছে বাংলাকে। সেই লুটে ফুটে খাওয়া বাংলাকে সোজা করে দাঁড়ানো কিন্তু চারটিখানি কাজ না, অত্যন্ত কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটা আমাদের করতে হবে, করতেই হবে। বাংলার মানুষ যে দায়িত্ব আমাদের স্কন্ধে দিয়েছে, আমাদেরকে সেই কাজটা পূরণ করতেই হবে। এইটুকুনি বলতে পারি যে এই বাংলায় আর উন্মাদিনী সৌদামিনী রঙ্গভরে আর নৃত্য করবে না, সেটা আর হবে না। এই বাংলায় এইটুকুনি বলতে পারি, চাকরি বিক্রি হবে না, অযোগ্য অপদার্থ না, তারা পরীক্ষা দিয়ে পাস না করলে চাকরিতে যেতে পারবে না, মেধাবী যোগ্যরা যাবে। এইটা বলতে পারি
আইনের শাসন শুরু হয়ে গেছে। ইন অ্যাকশন গভর্নমেন্ট ওয়াজ দেয়ার আর্লিয়ার, এখন গভর্নমেন্ট ইন অ্যাকশন। আর অ্যাকশনটা কোন পর্যায়ে সেটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা বলুন তো, একটা যে বাড়িতে দুধের ডিপেই চাকরি করতো কারুর পিসি, তার 24টা সম্পত্তি হবে কেন? কেন হবে 24টা সম্পত্তি, 35টা প্লট পরিবারের, ব্যানার্জি পরিবারের? কেন হবে বলুন তো? নিজে তো গর্ব করে বুক ঠুকে বলতো যে আমি অত্যন্ত কষ্ট করে, গর্বের, কষ্ট করে যারা বড় হয় তাদের তো গর্বের বিষয়। তো দুধের ডিপো থেকে কোনো নিয়ন্ত্রণ ছিল না, না পরিবারের প্রতি, না সরকারের প্রতি, না কর্মীদের প্রতি। লুটে খাও বাংলাটাকে। এটা কোনো কথা হলো? আর পশ্চিমবাংলার বিধানসভাটাকে নায়ক নায়িকা গায়ক গাই ধরে কি বিউটি পার্লার নাকি? কি ভেবেছিলেন মমতা ব্যানার্জি অরাজনৈতিক? আবার বাংলার অস্মিতা ঝরে ঝরে পড়ছে। মুখের ভাষাও যেমন, অঙ্গভঙ্গিও তেমন। আমি বলছিলাম বাইরে যে এইগুলোকে মানুষ নেয়নি, গ্রহণ করেনি, বরদাস্ত করেনি। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে প্যাকেজ নিতে হবে, অনেক টাকা পয়সা তাদের কাছ থেকে আমাদের স্পেশাল প্যাকেজ নিতে হবে। এইটুকুনি বলতে পারি, আজকেও আমার বাড়িতে অনেক আমলারা এসেছিলেন। তারা বললেন যে কিভাবে অর্থ, কিভাবে টাকা নষ্ট হয়েছে। আচ্ছা আপনারা জানেন, শুনুন, সিআইডিতে একটা কেস পেন্ডিং রয়েছে। সুমন, কোন কেসটা বলো তো? নন্দীপ গ্রামের পা ভাঙা কেসটা। আমাকে সিআইডির একজন অফিসার আজ আমার বাড়িতে এসেছিলেন, উচ্চপদস্থ। সে এসে বললেন আপনারা ওই কেসটা শুরু করুন না, বুঝতে পারবেন যে পা ভাঙাটা ঠিক ছিল না বেঠিক ছিল। তাই জন্য এবার আমি অমিত শাহজি যখন জিজ্ঞাসা করছেন, ওই যেদিনকে আমাদের ইয়ে হলো, ওই ম্যানিফেস্টো আমাদের যেদিনকে প্রকাশ করলেন, বললেন আপ দিদি ইস বার কিয়া করেগি, কাহা ব্যান্ডেজ বাঁধেগি? আমি চট জলদি উত্তর দিয়ে বলেছিলাম শরীরে আর জায়গা নেই, মাথা হয়ে গেছে, পা হয়ে গেছে, হাত হয়ে গেছে, আর কিন্তু ব্যান্ডেজ বাঁধার জায়গা মমতার নেই। তাই করতে পারলো না। কিন্তু আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজই বলবো, এখান থেকে ফিরে গিয়ে, যে সিআইডির ওই কেসটা নন্দীগ্রামের যে পায়ে চোট, ওটা কিচ্ছু হয়নি। তার কারণটাই বলে দিয়ে যাচ্ছি। বারবার সিআইডি চেয়েছিল, ডেকেছিল ওই ড্রাইভারের সাক্ষ্য নিতে, সেই ড্রাইভারকে পাঠানো হয়নি। এরকম বহু ঘটনা আছে, আমি যদি আসি মাঝে মধ্যে আমি বলতে থাকবো 1, 2, 3, 4 করে। কিন্তু সবচেয়ে বড় কথা যে বাংলাটাকে গড়ে তোলা। আজকে এই যে লড়াইটা ছিল, দিস ওয়াজ নট এ মেয়র ইলেকশন টু ইলেক্ট তাপস রায় অর রিতেশ তিওয়ারি অর সজল ঘোষ অর সারদা মুখার্জি। এই নির্বাচনটা শুধুমাত্র একটা সরকার গড়ার নির্বাচন ছিল না, ইট ওয়াজ মোর দ্যান দ্যাট। এই নির্বাচনটা ছিল ধর্ম বনাম অধর্মের লড়াই, এটা ছিল ধর্মযুদ্ধ। এই যুদ্ধে যদি জয়লাভ না করতাম আমরা, আমি জানি না কি ভয়ঙ্কর পরিস্থিতির সামনাসামনি হতে হতো আমাদের সকলের। দলটা এবং সরকারটা তো জাহাঙ্গীরদের হাতে চলে গেছে, শাহজাহানদের হাতে চলে গেছে, শওকতদের হাতে চলে গেছে, কেষ্টমণ্ডলদের হাতে চলে গেছে। এদের কেন পুলিশ দেওয়া হবে বলুন তো? সামনে পেছনে ফ্রন্ট এসকর্ট, রিয়ার এসকর্ট, কেন? কেন? কি জন্যে? অতগুলো গাড়ি থাকবে কেন অভিষেকের সঙ্গে? ফ্রন্ট এসকর্ট, রিয়ার এসকর্ট, ও কে? হু ইজ হি? এইগুলোকে ভালোভাবে নেয়নি পশ্চিমবাংলার মানুষ। তারপরে এই ঔদ্ধত্য, ওই অহংকার, ওই সমস্ত কথা, ওই সমস্ত ভাষা, এগুলো কিন্তু কখনো সহ্য করা যায় না। তাই আমি যখন যাচ্ছি ইদানিংকালে, জেতার পর বিভিন্ন জায়গায় বা নিজের কেন্দ্রে, সকলে বলছে, আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা স্বাধীন হলাম। স্বাধীন হলাম মানে পরাধীন ছিলাম নাকি? আমি নয় বলছি, আমরা পাপমুক্ত হলাম, আমাদের সাবমোচন হলো, সাবমুক্ত হলাম, ভয়মুক্ত হলাম। সাধারণ মানুষ বলছে আমরা স্বাধীনতা পেলাম, আমরা স্বাধীন হলাম। তো সুতরাং
যাই হোক, এই পর্ব তো হয়ে গেল, এই পর্ব হয়ে গেল। এখন শুধু সময়ের অপেক্ষা, তৃণমূল পার্টিটা কবে উঠে যাচ্ছে, নিজেরা ভেঙে চুরমার হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তারপরে এটা কিন্তু কখনো পশ্চিমবাংলার বুকে হয়নি কোনো মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী হাইকোর্টে যাচ্ছেন আর উকিলরা, আমি শব্দটা ব্যবহার করবো না, প্লিজ আমাকে বলবেন না ব্যবহার করতে, ওই দু অক্ষরের শব্দটা ব্যবহার করছে। কেন বেরোতে পারছে না? অভিষেক, সিকিউরিটি নেই বলে, বিরাট সিকিউরিটির বহর নেই বলে? সুতরাং হিস্ট্রি রিপিটস এবং দে আর পেইড ব্যাক বাই দেয়ার ওন কয়েন্স। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ তাপসদা। দেখুন, আজকে এবিপি আনন্দের দর্শকরা খুব স্পষ্ট বুঝতে পারছেন যে তাপস রায় সত্যি বড্ড আনন্দ পেয়েছেন। তার কারণ গত 30 বছরে একই সঙ্গে আক্রমণাত্মক এবং উচ্ছল এই তাপস রায়কে আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, তবে বিস্ময়ের আজকে একটা খবর তো আছেই যে জাহাঙ্গীর ফলতার ময়দানে নেই, সত্যিই নেই। কিন্তু আমি স্বস্তি পেয়েছি ব্যক্তিগতভাবে অন্য কারণে, সেটা হচ্ছে যাক, তাহলে ইভিএমে আর ব্ল্যাক টেপও নেই, যেটা পশ্চিমবঙ্গের ভাগ্যে প্রায় একটা চিরকালীন সত্যি হয়ে দাঁড়িয়েছিল। তবে এই বক্তৃতার পর নিঃসন্দেহে এই প্রশ্ন উঠবে যে তাপস রায় কি বন্দ্যোপাধ্যায় বিদ্বেষী? এতদিন দেখতাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাপস রায় সবথেকে বেশি আক্রমণ করতেন, আজ দেখলাম চাঁদমানি পাল্টে গেছে, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু রসিকতা ছাড়াও, উইথ আ ভেরি সিরিয়াস নোট, দেখুন, মানুষ প্রবল প্রত্যাশা নিয়ে এই সরকারকে প্রবল জনাদেশ দিয়ে ক্ষমতায় এনেছে। কাজেই তাপস দ্বারা যে আশাটা জাগাচ্ছেন সেটা পূরণ হলে গোটা রাজ্যের মঙ্গল। কিন্তু প্রশ্ন আর সংশয়ের জায়গাটাও আমাকে সমানভাবে তুলে ধরতে হবে। এই সংশয়টা ভবিষ্যতে ভুল প্রমাণিত হলে রাজ্যবাসী হিসেবে সব থেকে খুশি কিন্তু আমিই হব। প্রশ্নটা হলো, ডাবল ইঞ্জিনের সরকার মানেই কি উন্নয়নের ছড়াছড়ি? তথ্য কিন্তু সে কথা বলছে না। ঠিক যেমন গুজরাট বা মহারাষ্ট্রে সত্যি সত্যি শিল্পায়ন এবং কর্মসংস্থান একেবারে ঈর্ষণীয় জায়গায় পৌঁছে গেছে, তেমনি বিজেপি শাসিত এমন রাজ্য আছে যেখানে ডাবল ইঞ্জিনের গতি একেবারে মালগাড়ির মতো। আমি এ রাজ্যের প্রাক্তন বিজেপি বিধায়ক এবং এই মুহূর্তে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক লাহিড়ির লেখা থেকে একটা পরিসংখ্যান দিই। 1980-81 থেকে 2023-24 এই সময়কালে মাথাপিছু আয়ের ভিত্তিতে বিহার কিন্তু সেই শেষ ধাপেই রয়ে গেছে। নয়ডা ছাড়া বাকি উত্তরপ্রদেশের অবস্থাও তথৈবচ। মধ্যপ্রদেশের অবস্থাও বিশেষ ভালো নয়। অর্থাৎ ডাবল ইঞ্জিনের উন্নয়নের তত্ত্ব সব ক্ষেত্রে সব জায়গায় সমানভাবে খাটে না। তবে পশ্চিমবঙ্গের ব্যতিক্রম হলে, আবার বলছি, রাজ্যবাসী হিসেবে আমরা প্রত্যেকে গর্বিত হব। এবার আসি আমার পরের বক্তার কথায়। একটা নিষ্পাপ মুখের নিরীহ প্রশ্নের জন্য যে কতটা মূল্য দিতে হতে পারে তার একটা উদাহরণ হিসেবে থেকে গেছে আমার পরের বক্তা। মাত্র 22 বছর বয়সের একটা মেয়ে পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে মদন মিত্রের বক্তব্য আর ভাঙড় কলেজের জগ কাণ্ডে আরাবুল ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিল বলে রাজ্যের সবথেকে ক্ষমতাশালী মহিলা প্রকাশ্যে তাকে দাগিয়ে দিয়েছিলেন মাওবাদী আর সিপিএম ক্যাডার হিসেবে। তৎকালীন যে মুখ্যমন্ত্রী তার প্রশ্ন শুনে চেয়ার ছেড়ে উঠে চলে গেছিলেন, আজ রাজ্যের মানুষ প্রকৃত অর্থেই তাকে চেয়ারহীন করে দিয়েছে। 22 বছর বয়সের সেই কৃতি মেয়েটা তখন রাষ্ট্রবিজ্ঞান পড়তো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আর এখন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডিগ্রি নিয়ে সে আবার ফিরে এসেছে আমাদের এই রাজ্যে। সেটা ছিল একটা পরিবর্তনের সময়, আর এবার রাজ্যে আরেকটা পরিবর্তন কাছ থেকে দেখেছে মেয়েটা। আমার পরের বক্তা তানিয়া ভরদ্বাজ বলবে তার চোখে এই পরিবর্তন কেমন লাগছে। বিশেষ করে শুধুমাত্র যে ন্যায্য প্রশ্ন তুলে অতীতে তাকে রাজরোষে পড়তে হয়েছে তাই নয়, এ রাজ্যে ফিরে তানিয়া ভরদ্বাজকে কাটমানি আর সিন্ডিকেটের দাদাদের মোকাবিলাও করতে হয়েছে এই কিছুদিন আগে। আমার পরের বক্তা তানিয়া ভরদ্বাজ। ধন্যবাদ সুমনদা। সবাইকে নমস্কার। আমি একটা ভিডিও দেখাবো আপনাদের সবাইকে। ওইটা 14 বছর পুরনো ভিডিও। আমি তখন অনেক ছোট ছিলাম। আমি লাপিয়ে লাপিয়ে গেছিলাম আমাদের ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টারকে একটা প্রশ্ন করতে। আমি ভেবেছিলাম উনি কিছু সমাধান করবেন, কিন্তু কি হয়েছিল ওইটা আপনারা নিজেই দেখতে পাবেন। একটা কথা খালি আমি বলে দেবো, আই হ্যাড নো পলিটিক্যাল মোটিভেশন দেন. Of certain people like Mr. Madan Mitra and Arabul Islam
they have left a bad taste in the mouth for most of us. And coming from, the whole incident on the bypass where his car was stopped and he misbehaved with the police, then moving on to, his comments after the rape case. And after, very recently, Arabul Islam's conduct in the college meeting, it has disturbed us, and people in power should be acting in a more responsible way, ma'am. I must tell you, you are a CPM cadet. This question, no. This team, you only 50% here. Out of 50%, you tell me who are asking the question. There are so many things. No, there are so many things. These are the three issues. CPM and Maoist, they are working together. And this is only the three issues. Now, Park Street issue, charge sheet has been issued. And you will appreciate that. Okay, I think that's a good point to put to them. The charge sheet has been issued. No, this is wrong. National level, you are giving support to Maoists. They are the Maoist coming to cadre, them. I am telling you. We're coming to We them have with lots left of the other cadre. issues. This is wrong. I am not. I cannot reply the CPM question. This is a planted story. Okay. আই থিঙ্ক দ্যাটস ইনাফ। তো 14 বছর আগে আমাকে লেবেল করা হয়েছিল, আর এই 14 বছরে আমি এইটুকু বুঝলাম কি একটা নর্মাল মানুষের অ্যাসপিরেশনটা কিভাবে লেবেল করে চুপ করে দেওয়া যায়। তাই জন্যে আজকের থিমটা কিন্তু আমার জন্য খুবই পার্সোনাল। আই উইল রিপিট দ্য থিম ওয়ান্স মোর বিকজ আই থিঙ্ক ইটস বিউটিফুলি পুট। ফাইল খুললো আরজি করে, ঘর ছাড়ারাও ফিরবে ঘরে। দুর্নীতি নয় চাকরি হোক, শিল্প শিক্ষা চাইছে লোক। বঙ্গবাগানে পদ্মফুল, মুছবে যত পুরনো ভুল। এই যে আজকের এই যুক্তিতর্কটা হচ্ছে, ওইটা কিন্তু বেঙ্গলের একটা ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্যাল টার্নিং পয়েন্ট মার্ক করছে। রাজনৈতিকে জয় আর পরাজয় হতে থাকে, কিন্তু এই বছরের জনাদেশটা আমাদের দেখিয়ে দিয়েছে কি বেঙ্গলের মানুষ আর মুভিং অ্যাওয়ে ফ্রম আইডিওলজি আর উন্নয়ন আর ডেভেলপমেন্টের আশায় এই ভোটটা দিয়েছে। এই যে থিমের প্রত্যেকটা লাইন যদি আপনারা দেখেন লক্ষ্য করে, আমাদের লাস্ট 14-15 বছরের পলিটিক্যাল ইমোশনগুলোকে ট্রেস করে আর ভালোভাবে এনক্যাপসুলেট করে। বিহাইন্ড এভরি লাইন একটা পাবলিক মেমোরি অ্যাটাচড আছে, একটা ফ্রাস্ট্রেশন অ্যাটাচড আছে, বা একটা এক্সপেকটেশন অ্যাটাচড আছে। টু স্টার্ট উইথ দ্য ফার্স্ট লাইন, ফাইল খুললো আরজি করে, এটা খুব সিম্পল হতো যদি খালি একটা ইনসিডেন্টের ব্যাপারে এটা সিম্বলাইজ করতো। এই লাইনটা অ্যাকচুয়ালি আমাদের সবাইকে মনে করাচ্ছে কি লাস্ট 15 বছরে প্রশাসনের জবাবদিহিতা কিভাবে আস্তে আস্তে কমেছে আর শেষ হয়ে গেছিলো। এটা শুরু হয়েছিল পার্ক স্ট্রিট কেসের সময় থেকে, যখন ভিকটিমের ব্যাপারে আজে বাজে কথা করে এই রাজ্যের মেয়েদের মনে একটা ভয় আর ইনসিকিউরিটি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারপরে হয়েছিল কাটুয়া। ওই ঘটনার পরেও আমরা নিজেদের জিজ্ঞেস করেছিলাম এই রাজ্যে পলিটিক্যাল কানেক্টেড লোকজন থেকে কি আমাদের মহিলারা সেফ আছে কি না। ওর পরে কামদুনিতে অর্ডিনারি গ্রামের মেয়েরা যখন জাস্টিস ডিমান্ড করেছিল, তখন ওদেরকেও কিন্তু কোনো এমপ্যাথি না দেখিয়ে প্রশাসন নিজেকে ডিফেন্ড করতে বিজি ছিল। সন্দেশখালি ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট মাইলস্টোন বিকজ দ্যাট মেড ইট ভেরি ক্লিয়ার কি এই রাজ্যের প্রশাসন মানে এই রাজ্যের পলিটিক্যালি কানেক্টেড লোকজন নিজেকে আইনের উপরে রাখছে। তাই যখন আরজি করের ইনসিডেন্টটা হলো, আমাদের সবার কিন্তু রাগের যেমন ড্যামটা বার্স্ট করে গেল, অ্যান্ড মেনি অফ আস ফাউন্ড আস অন দ্য স্ট্রিটস প্রোটেস্টিং। আর সবাই ডক্টর হোক বা স্টুডেন্ট হোক বা এক নর্মাল প্যারেন্টস বা অর্ডিনারি মানুষ, সবাই এই প্রশ্নটাই করছিল এই যে প্রশাসনটা আছে ওটা কাকে প্রোটেক্ট করার জন্য আছে, নিজেদের না আমাদের। নেক্সট লাইনটা খুবই ইমোশনাল আর আমার জন্য একটু পার্সোনালও, যেটা দ্য লাইন রিডস, ঘর ছাড়ারাও ফিরবে ঘরে। আমি ওই জেনারেশনের মানুষ যারা বড় হয়েছিলাম নিজের বেঙ্গলকে খুব ভালোবেসে, বাট আনফর্চুনেটলি আমরা ওই জেনারেশনের মানুষ যেটা দেখেছিলাম অনেক বাজে বাজে জিনিস নর্মালাইজ হতে। হোয়াট ডিড উই সি? উই স কাট মানি বিং নর্মালাইজড, উই স সিন্ডিকেট কালচার বিং নর্মালাইজড। আমরা দেখলাম ভয়ের রাজনীতিটা নর্মালাইজ হতে, আর সব থেকে ডেঞ্জারাস নর্মাল মানুষের মনে হোপলেসনেসটাও নর্মালাইজ হতে আমরা দেখেছিলাম। এই যে ভয়ের রাজনীতিটা ওয়াজ নট জাস্ট আ ফিয়ার অফ ফিজিক্যাল ভায়োলেন্স, এই ভয়টা না ওয়েন্ট ডিপার দেন দ্যাট। মানে সিস্টেমের অ্যাগেনস্ট কিছু বললে টার্গেট হয়ে যাওয়ার ভয়, সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করার আগে 10 বার ভাবা, আর প্রেশার আসার ভয়ে। তারপরে লোকাল লেভেলে সিন্ডিকেট কাটমানি যারা করতো
কিছু কাজ শুরু করার আগে ওদের ভয়। আমি ওই কাটমানি আর সিন্ডিকেট রাজটাও ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছিলাম। আমি একটা কাজ শুরু করেছিলাম, আমি তখন I was 25, আমি অনেক আইডিয়ালিস্টিক ছিলাম, আমি ভাবতাম কি না আমি তো কিছু ভুল করছি না, আমি কেন ব্রাইব দেবো, আমি কেন কাটমানি দেবো, বাট দ্যাট এন্ডেড ভেরি ব্যাডলি। আমাকে আমার কাজ বন্ধ করে যেতে হলো, লাইক মেনি অফ আস হু ট্রাইড টু ডু সামথিং বাট উই ফেলড, নট বিকজ অফ এনিথিং দ্যাট ল্যাকড উইথ আস, বাট বিকজ সিস্টেম ওয়াজ ভেরি হস্টাইল ফর এনি কাইন্ড অফ প্রোডাক্টিভ ওয়ার্ক টু হ্যাপেন। এর পরের যে লাইনটা ওইটা চাকরি আর দুর্নীতিকে একসাথে করে, আ ভেরি আনলাইকলি কম্বিনেশন। কিন্তু এই রাজ্যে সত্যি এই লাস্ট 15 বছরে মোস্ট চাকরি কিন্তু দুর্নীতির মানে পাত থেকেই পাচ্ছিল লোকজন। এসএসসি স্ক্যাম হোক, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম হোক, ক্যাশ ফর জবস হোক, একটা পুরো জেনারেশন মানতে লাগলো কি মেরিটের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কানেকশন। আর আমি সত্যি মনে করি কি বেঙ্গলে নর্মাল পরিবারে এডুকেশন ইজ সিন অ্যাজ অ্যান ইমোশনাল ইনভেস্টমেন্ট। তো যখন মেরিট, রিক্রুটমেন্ট আর এডুকেশনের ভ্যালিউ কমতে লাগলো, নট অনলি ডিড দ্য সিস্টেম গেট উইক, মানে সমাজটাও উইক হয়ে যাচ্ছিল। বিকজ দুর্নীতির না খালি ওর মধ্যে টাকা হারায় না, একটা আশাও লোকের হারায়। আর এই দুর্নীতির অনেক নামে হয়েছে, নারদা, সারদা, রোজ ভ্যালি। আর আমরা আস্তে আস্তে মানে ভাবতে শুরু করলাম কি অ্যাকাউন্টেবিলিটি বলে কিছু নেই, অ্যাকাউন্টেবিলিটি এসকেপ করা খুব ইজি হয়ে গেছিলো। কেউ প্রেসিডেন্সি জেলে গিয়ে বসে অ্যাকাউন্টেবিলিটি এসকেপ করছিল, কেউ বেরিয়ে অ্যাকাউন্টেবিলিটি এসকেপ করছিল, কেউ SSKM এর ওয়ার্ডে গিয়ে অ্যাকাউন্টেবিলিটি এসকেপ করছিল, আর কয়েকজন তো ভানুয়া 2 বলে কোনো জায়গাতেও বসে অ্যাকাউন্টেবিলিটি এসকেপ এখনও করছে। তো মানে ফ্রেঞ্চ রেভলিউশনের আগে ম্যারি অ্যান্টোয়ানেট এর নামে একটা লাইন প্রচণ্ড ফেমাস হয়ে গেছিলো। এখনও ডিবেট হয় whether she actually said it or not, কিন্তু এই লাইনটা সিম্বলিক অফ দ্য ডিসকানেক্ট বিটুইন রুলিং ক্লাস আর অর্ডিনারি মানুষ। লাইনটা হলো লেট দ্যাম ইট কেক। নাও যখন লোক ওইখানে রুটি চাইছিল, ওদের বলা হয়েছিল যাও কেক খাচ্ছ না কেন। সিমিলারলি আমাদের রাজ্যে যখন লোকজন ম্যানুফ্যাকচারিং, চাকরি এইসবের কথা বলেছিল, তখন প্রশাসন কি বলেছিল, ভেরি ক্যাজুয়ালি চপ শিল্পর সাজেশনটা দেওয়া হয়েছিল। আর যেইভাবে ওইখানে ভার্সায়ে পড়েছিল, এখানে আমাদের নবান্ন পড়ল। তো নেক্সট লাইনটা অ্যাগেন ইজ ভেরি কানেক্টেড টু দিস লাইন। নেক্সট লাইনটা কি শিল্প শিক্ষা চাইছে লোক। শিল্প শিক্ষা চাইছে বিকজ শিল্প শিক্ষার ভ্যালিউ হলে, শিল্প আসলে, শিক্ষার ভ্যালিউ হলে চাকরি হবে। আর এটা মানে অন দ্য সারফেস মনে হবে একটা ফাইন্যান্সিয়াল ডিমান্ড, বাট এটা ফাইন্যান্সিয়াল ডিমান্ড না, এটা ইমোশনাল ডিমান্ড। এটা ওই সব মা বাবাদের ডিমান্ড যাদের ছেলে মেয়েদের ফোর্স হওয়া হয়েছে এই রাজ্যের বাইরে গিয়ে কাজ করার জন্য। নোবডি লাইকস বিং অ্যাওয়ে ফ্রম দেয়ার প্যারেন্টস, কিন্তু এটা করতে হচ্ছে বিকজ এইখানে অপরচুনিটি নেই। আর এই যে এটা খালি একটা ফাইন্যান্সিয়াল লস আমাদের সিটির জন্য বা আমার রাজ্যের জন্য না, এটা একটা ইমোশনাল লস হয়ে দাঁড়িয়েছে। তো দেখো বাংলার মানুষ খুব বেসিক জিনিস এখন চাইছে। কি চাইছে কি ইন্ডাস্ট্রি আসুক, শিল্প আসুক, তার কনসিকুয়েন্টলি চাকরি আসুক, এডুকেশন আর মেরিটের ভ্যালিউ হোক, মহিলারা সেফ ফিল করুক, তারপরে পুলিশরা পলিটিক্যালি নিউট্রাল হোক, পুরনো গুন্ডারা নতুন গভর্নমেন্টে না ঢুকুক, লং টার্ম এনভায়রনমেন্টাল প্রোটেকশন নিয়ে একটু চর্চা হোক, বিকজ আমরা জানি সুন্দরবন ইজ সো ইম্পর্টেন্ট টু আওয়ার ইকোসিস্টেম। তো এইগুলোই চাইছে। বাট আমাদের রাজ্যের পলিটিক্যাল জলটা খুব কাদা হয়ে গেছিল উইথ মানে এতগুলো ফেলিয়ারের জন্য। আর আমরা সবাই জানি পদ্ম ফুল কিন্তু পরিষ্কার জলে কখনো ফোটে না, পদ্ম ফুল সবসময় কাদায় ফোটে। আর আমাদের রাজ্যে রাজনীতিটা সত্যি কাদা হয়ে গেছিল, আর এটাই মেবি এই পলিটিক্যাল সিম্বলিজমটা। আর এই জন্যে এই যে সেকেন্ড লাস্ট লাইন কি বঙ্গবাগানে পদ্ম ফুল, এইটাকে আমরা খালি একটা মানে একটা পার্টির জয়ের হিসেবে ওই লাইনটা দেওয়া হয়নি। দিস লাইন রেপ্রেজেন্টস কি বেঙ্গলের লোকের এক্সপেকটেশনটা কী, অ্যান্ড এই এক্সপেকটেশনটা হচ্ছে কনফিডেন্সটা ফিরে আনা আমাদের রাজ্যে। আর এইটাই কিন্তু নতুন গভর্নমেন্টের সবথেকে বড় চ্যালেঞ্জ। টু বি অনেস্ট, ইন দ্য লাস্ট 10 days যেটা দেখে মনে হচ্ছে কি কিছু পজিটিভ আর প্র্যাকটিক্যাল স্টেপস নেওয়া হয়েছে। আই উইল লিস্ট সাম এক্সাম্পলস যেগুলো আমার মানে অ্যাকর্ডিং টু মি মনে হয় কি হ্যাভ বিন ফর দ্য বেটার ফর দ্য স্টেট।
যেমন চিংড়িঘাটার কাজ এত দিনের, অ্যাপারেন্টলি 2 দিনের কাজ ছিল, কিন্তু এত বছর ধরে ওইটা আটকে ছিল। তারপরে গভর্নমেন্ট জবসের এজ লিমিটটা বাড়ানো হয়েছে। আমি আমার সোশ্যাল মিডিয়াতে সাডেনলি এত বছর পর পলিটিক্যাল পোস্ট দেখছি, উইচ মেক্স মি বিলিভ মেবি আমাদের একটা হেলদি পলিটিক্যাল কালচার আবার ফিরতে পারে। Police have been given instructions to be empowered again, so that should also be a positive change. Ayushman Bharat is being implemented. Recruitment scam-এর investigation হচ্ছে, যারা ওর মধ্যে গিলটি ওদের against action নেওয়া হচ্ছে, corrupt civil servantsদের against action নেওয়া হচ্ছে। তো এই all this brings us to the last line, which is a question, কি মুছবে যত পুরনো ভুল। আর এই কোয়েশ্চেন মার্কটা খুব ইম্পর্টেন্ট। এখন তো ব্যাস 10 দিন হয়েছে, নেক্সট 5 ইয়ার্স বাকি আছে। আমি অ্যাজ আ ওয়েলউইশার অফ বেঙ্গল, অ্যাজ আ লাভার অফ বেঙ্গল, হোপ করছি কি দিস ইজ ইনডিড আ নিউ চ্যাপ্টার, আমাদের পুরনো ভুলগুলো মোছা হবে আর একটা ভালো নতুন চ্যাপ্টার লেখা হবে। আর আই হোপ মর্নিং শোজ দ্য ডে, যেমন লোক বলে। আর we have to keep in mind ki the future is not about কোনো পার্টির ফিউচার, the future is about our next generation's future, আর ওইটা নিয়ে অনেক খেলা হয়েছে। এবার মানুষ চায় একটু কাজ হোক। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ তানিয়া। তানিয়া যখন বলছিল আমার তুষার রায়ের শব্দগুলো মনে পড়ছিল, ছাই ঘেঁটে দেখে নেবেন কোনো পাপ ছিল কি না। আমি বলছি ছাই গত 15 বছর বা তারও আগে থেকে বহুবার আমাদের ঘাঁটতে হয়েছে। মুশকিলটা হচ্ছে যে পার্ক স্ট্রিটের ঘটনা বলল, টাউন হলের সেই অনুষ্ঠান যেখানে মদন মিত্র ধর্ষিতার চরিত্র নিয়ে মন্তব্য করেছিলেন, সেটাও আমি সঞ্চালক ছিলাম, এই আমার অনুষ্ঠানেই হয়েছিল। সেইখান থেকে আরজি করে যদি একটা সরল রেখাটা নিই, তাহলে আজকে আরজি করের খবর হচ্ছে আদালত ঘটনাস্থল সিল করার নির্দেশ দিয়েছে। আমার প্রশ্ন থাকলো যে 1 বছর 9 মাস পর কোন তথ্য প্রমাণ আরজি করে এখনও সংরক্ষিত আছে, এ নিয়ে আমার গভীর সংশয় আছে। বিশেষ করে ওই 14 তারিখ রাতে যেভাবে পরিকল্পনা করে কার্যত কলকাতা পুলিশের সামনে আরজি করের ভাঙচুর করা হয়েছিল, সেটা নিঃসন্দেহে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে হয়েছিল। তারপরও তথ্য প্রমাণ সব রয়ে গেছে। 1 বছর 9 মাস পরে সিল করে আদৌ কোনো কিছু পাওয়া যাবে? যাই হোক, আজকে আমার পরবর্তী বক্তার জীবনের ঘাত প্রতিঘাতের কাছে বিশ্বাস করুন সিনেমার চিত্রনাট্য হার খেয়ে যায়। তৃণমূলই তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল, আবার সেই তৃণমূল সরকারের পুলিশই তাকে প্রথমবার জেলে পুরে দিল। দিনের পর দিন সেই পুলিশই তার কণ্ঠরোধ করেছে। আবার জেল থেকে বেরিয়ে স্বমহিমায় তিনি সেই তৃণমূলেরই জন্য প্রতিদিন উচ্চকণ্ঠে লড়ে গেছেন। এককালে যিনি বেলেঘাটার বুথ এজেন্ট হয়েছিলেন, এবারের ভোটের কঠিন লড়াইয়ে সেই বেলেঘাটা কেন্দ্র থেকে 28,000-এরও বেশি মার্জিনে জিতে তিনি বিধানসভায় পৌঁছলেন। ভোটের সময় অন্য দলের পোস্টারের ওপর নিজের পোস্টার নিজে হাতেই ছিঁড়েছেন। আবার সেই তিনি ভোটের পরে এবিপি আনন্দের অনুষ্ঠানের নামে কেস দেবেন না প্লিজ বলে নিশানা করেছেন দলেরই একাংশকে। সেই পোস্টে বিজেপির যে 2জন নেতার তিনি ভূয়সী প্রশংসা করেছিলেন, ঘটনাচক্রে আজকে যুক্তিতক্কের এই মঞ্চে সেই 2 নেতাই একই সঙ্গে পাশাপাশি উপস্থিত, তাপস রায় এবং সজল ঘোষ। তবে সহজ সমীকরণের মানুষ তিনি নন। কাজেই কেউ যদি সহজ অঙ্কে ভাবে যে কুণাল শব্দের অর্থই তো পদ্ম, সুতরাং তিনিও এই মুহূর্তে আরও অনেকের মতো এক্ষুনি একেবারে ওম মণিপদ্মে হুম বলে বসবেন, কুণাল ঘোষকে প্রেডিক্ট করতে কিন্তু তাদের হোঁচট খেতে হতে পারে। আমার পরের বক্তা বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বিন্দুমাত্র হোঁচট না খেয়ে পোডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছেন। নমস্কার, শুভ সন্ধ্যা, জয় বাংলা। খুব সংক্ষেপে বলবো, নির্ধারিত সময়ে। দেখুন, আমি জানি আজকে আমি খুব কঠিন পিচে ব্যাট করছি। নির্বাচন যেভাবে হয়েছে, যা ফলাফল, 32 লাখের তফাৎ আছে, কার্যত সমপরিমাণ মানুষ ভোটার তালিকার বাইরে আছেন এবং আমার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই ভোটার লিস্ট, ভোটিংয়ের দিনের কিছু ঘটনা এবং বিশেষ করে কাউন্টিংয়ের দিন ঢালাও লুটপাট এ নিয়ে নির্দিষ্ট অভিযোগ করেছেন। সেই লড়াই চলছে। কিন্তু বাস্তব হলো, নতুন সরকার এসেছেন, ওরা এসেছেন এবং আমরা বিরোধী পক্ষে বসছি।
আমি প্রথমেই একটা কথা একদম পরিষ্কারভাবে বলে দিই, ভোটার লিস্ট, বেশ কিছু বৈধ ভোটার বাদ এবং গণনার দিনের বেশ ভালো রকম ভয়ঙ্কর লুট আমি নিজের থেকে দেখেছি। আমি সেই বিষয়ে বর্ণনা বাড়াতে চাই না। এগুলো তো আছে, আমার দল অভিযোগ করেছে, কিন্তু এটা মেনে নেওয়া ভালো যে আমাদের নিশ্চিতভাবে কিছু ভুল ছিল। আমরা যদি সেটা স্বীকার না করে শুধু দোষারোপ করতে চাই, তাহলে সেটা মানুষ ভালোভাবে নেবেন না। 2, ওনারা সবে ক্ষমতায় এসেছেন, সরকারে এসেছেন, যা যা বলছেন আমরা দেখব, শুনতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। অনেক সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তের পজিটিভ কিছু দিক আছে, নেগেটিভ কিছু দিকও আছে। কিন্তু যেহেতু তোমরা সবে ক্ষমতায় বসেছেন, ফলে মনে হয় একটু সময় দেওয়া উচিত। আমরা নিশ্চয়ই মানুষের সঙ্গে থাকব। বিনা নোটিশে হকার উচ্ছেদ হলে আমরা হকার বন্ধুদের পাশে থাকব। কিন্তু প্রত্যেকটি সিদ্ধান্ত সরকার বা ওদের মুখ্যমন্ত্রীর কিছু সিদ্ধান্ত নিলেই তার বিরোধিতা করা, কারণ আমরা বিরোধী দল, এই রাজনীতিটা এই মুহূর্তে করছি না। আমি আমার দলের মুখপাত্র, ফলে আমি নিশ্চিতভাবেই ভোটের আগে যা বলেছি এবং এখন যা বলছি, আমি আমার দলের হয়েই তো বলবো। আমি তো এখানে কোনো নিরপেক্ষ মানুষ হিসাবে আসেনি। ফলে সিনিয়র বিধায়ক তাপস রায় যা বলে গেছেন শুনেছি, আমার আগের বক্তা যিনি বলেছেন আমি তাও শুনেছি। আমি প্রত্যেকের লাইন ধরে ধরে জবাবে আজ যাব না। এই কারণেই যাব না, কারণ সবে মাসখানেকও হয়নি, 20 দিনও হয়নি বোধহয়, নতুন সরকার এসছে, মানে ভোট ফলাফল ঘোষণা হয়েছে। ফলে এখন উনি এই বলেছেন, তারপরে আমি এই বলছি, সময় আসেনি। মানুষকে বুঝতে দিতে হবে। মানুষ দেখুন, যদি ভালো কাজ করেন ভালো করবেন, যদি খারাপ কিছু থাকে আমরা নিশ্চয়ই সঙ্গে সঙ্গে বলবো। আমার শুধু এটাও বলার যে বিজেপি ক্ষমতায় এসছে, এটা তো একমাত্র পশ্চিমবঙ্গে আসেনি, ভারতের অন্য জায়গাতেও আছে। আরজি করের ফাইল 100 বার খোলা উচিত, 100% উচিত। আমরা সবাই ওই ভয়ঙ্কর ঘটনার নিন্দা করেছি। রাজনীতি, রক্তমাখা গ্লাভসের গল্প, 150 গ্রাম, এগুলোর বিরোধিতা করেছি। তো পুলিশ তদন্ত করছিল, 24 ঘন্টায় একজনকে ধরেছিল। তোনারাই বলেছেন পুলিশ তদন্ত চাই না, সিবিআই চাই। তো সিবিআই তো তদন্ত করছিল। সিবিআই কাদের? ওনাদের। তো রাজ্যে পরিবর্তনের সঙ্গে সিবিআই তদন্তের কি সম্পর্ক? 3টে কোর্ট ওই তদন্তটার সঙ্গে নজর রেখেছে, একটা ট্রায়াল কোর্ট, একটা হাইকোর্ট, একটা সুপ্রিম কোর্ট। তারপরেও এখন যদি মনে হয় যে না সিবিআই করতে পারেনি, এটা আবার রাজ্য সরকারকেই কোনো ভূমিকা নিতে হবে, নিশ্চয়ই নিতে পারেন। ওনাদের সরকার এসে সত্যিই যদি কোনো অকথিত কাহিনী বের করতে পারেন এবং সেটা কোর্টে এস্টাবলিশ করতে পারেন, ওনাদের নিশ্চয়ই সেই অধিকার আছে। আমি ওই নিয়ে তর্কেই যাব না। আমি শুধু এইটুকু মনে করাবো, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ, গুজরাটের বিলকিস, দিল্লি, মণিপুর, সেখানেও কিন্তু ডবল ইঞ্জিন সরকারের গল্প আছে। উত্তরপ্রদেশে শুধুমাত্র ধর্ষণ করেনি, তার বাড়ির লোক মামলা করছে বলে খুন করা হয়েছে। গুজরাটের বিলকিসকে শুধু গণধর্ষণ করা হয়নি, তার বাড়িতে গণহত্যা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড সুপ্রিম কোর্ট দিয়েছেন, তাদের গেট খুলে মালা পরিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে, আবার সুপ্রিম কোর্ট তাদের। ফলে দিল্লিতে আমাদের সোনার মেয়েরা, কুস্তিগির, শ্লীলতাহানি করেছে কে? বিজেপির সাংসদ ব্রিজভূষণ। তারা রাস্তায় বসেছিলেন, বিজেপির পুলিশ মেরে তুলে দিয়েছে। আর লোকসভা শেষ দিন অবধি নরেন্দ্র মোদী, অমিত শাহর পাশে বসে গেছেন ব্রিজভূষণ। ফলে আপনারা নিশ্চয়ই বলুন আরজি কর খারাপ ইত্যাদি, কিন্তু বিজেপি সরকার, এটা ওনারা এবার সময়ের সঙ্গে অগ্নিপরীক্ষা দেবেন। এই অগ্নিপরীক্ষা দেওয়ার দায়িত্বটা ওনাদের। যদি অগ্নিপরীক্ষায় ওনারা উত্তীর্ণ হন যে ভারতবর্ষের অন্যান্য জায়গায় কেন্দ্রীয় সরকারে বিজেপি কি আর্থিক সর্বনাশ করছে,
অন্য রাজ্যে কী কী ঘটনা ঘটেছে সেগুলো ওনারা এখানে ঘটতে দেবেন না। তো যদি না দেন, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরাও নিশ্চয়ই খুশি হব। আবার যদি দেন, তো তাহলে আমরা বিরোধী দলের ভূমিকাতেই থাকব। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য, আমার আগের বক্তা বললেন তানিয়া, অন্য রাজ্যে চলে যাওয়ার দুঃখের কথা। সত্যি তো, এ রাজ্য থেকে অন্য রাজ্যে কেন যাবেন? আবার ওনার যা বয়স, তখন তৃণমূলী সরকারে। আরে আমরাও তো ছোটবেলা থেকে দেখে আসছি এ রাজ্য থেকে কত লোক অন্য রাজ্যে গেছেন। তো তখন তো বামফ্রন্ট, তার আগে কংগ্রেস। কিন্তু তানিয়া দেবী, আপনি তো এটা বললেন না যে অন্য রাজ্য থেকে কতজন এখানে রয়েছে বিভিন্ন পেশায়। অন্য রাজ্যের মানুষ এ রাজ্যে কতটা রয়েছেন, জীবন জীবিকা এ রাজ্য থেকে হচ্ছে। তাহলে আপনারা বলুন, ওদের তুলে নিয়ে গিয়ে ফাঁকা করে দিচ্ছে, এ রাজ্যের লোকেরা, ছেলেমেয়েরা এখানে আসুক। যেটা বহুদিন ধরে চলছে সেটাকে শুধু একটা সরকারের ঘাড়ে চাপাবেন না। যারা বাইরে থেকে আসেন তারা নিশ্চয়ই কলকাতা শহর বা আনুষঙ্গিক, আমাদের দোষ আছে, আমাদের ভুল হয়েছে। আমি একবারও কোনো ভুল জাস্টিফাই করতে যাচ্ছি না। ভুল কাজের ক্ষেত্রে ভুলেছে, আবার কাজ হয়নি এটাও আপনি বলতে পারবেন না। প্রচুর মানুষ উপকার পেয়েছেন, অনেক ধরনের কাজ হয়েছে। সিপিএম আমলের যে ভয়ঙ্কর অন্ধকার দিন ছিল তার থেকে বেরিয়েছে, আবার সরকারের মেদ জমেছে, একটা শ্রেণী তৈরি হয়েছে, তারা নিজেদের স্থানীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থার প্রতিনিধি মনে করেছে। তার জন্য কিছু মানুষ বিরক্ত হয়েছেন, কোথাও অস্বীকার করছি না, কিন্তু কাজ হয়নি এটা বলা যাবে না। আমি আজ প্রত্যেকটি বিষয়ে মতবিরোধের জমিতে দাঁড়িয়ে নেই, সময় সেটা পারমিট করছে না। সময় মানে আমি ঘড়ির সময় বলছি না, আমি বলছি কাল। আজকের আকাশে যে আবহাওয়া, এই পিচটা এখন ডিফেন্স করার পিচ, এই পিচটা স্টেপ আউট করার পিচ নয়। ফলে এখন হ্যাঁ, এবং একটা মেঘলা ওয়েদারে ওনারা বল করছেন, আমরা দেখব, নিশ্চিতভাবে দেখব। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য হচ্ছে, তুলনাগুলো যখন করবেন তখন একটু সব ক্ষেত্রেই অন্য রাজ্যের সঙ্গে, কারণ এখানে বিজেপি বক্তারা রাজনৈতিক সমালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের সরকারি রিপোর্ট বিভিন্ন ক্ষেত্রে বলছে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন শাখার উন্নয়নে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার কোনো ডিপার্টমেন্টে 1 নম্বরে, কোনোটিতে 2 নম্বরে, কোনোটিতে 3 নম্বরে উন্নয়নের পজিটিভ দিকে আছে। এবং কলকাতা এখনও নিরাপদতম শহর। আগে এত এই হাতে ফোন, ফোনে ক্যামেরা, ফেসবুক, টুইটার ছিল না, সিপিএম পার পেয়ে গেছে। এই লড়াইটা লড়তে হয়েছে এই যখন ফেসবুক, টুইটার, হাতে মোবাইল ফোনের জমানা, সেই সময় যারা সরকারে থাকছে, যেখানে ওরা আছেন তাদেরও একই প্রবলেম। ফলে আসুন, একটা জায়গা তৈরি হয়েছে, একটা পরিস্থিতি এসছে। একটু দেখুন, আমাদের বহু ছেলে ঘর ছাড়া, 21 সালে অন্য অভিযোগ ছিল, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে একাধিক বিজেপি কর্মী যারা আমার কাছে এসেছিলেন তাদের নিয়ে গিয়ে ঘরে ফেরাবার কাজ করেছি, যারা অতি উৎসাহী হয়ে যায়, আপনাদের দলেও আমাদের দলেও। আমাদের সমস্যাটা হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স, আর ওনাদের সমস্যাটা এখন হচ্ছে পোস্ট পোল বিজেপি। অর্থাৎ গণনার দিন 12টার পর হঠাৎ যারা গেরুয়া মেখে, আমি দেখলাম ও সেটা মাইকে ওটাকে ঠেকাচ্ছে। কিছু সুবিধাভোগী শ্রেণী থাকে, সিপিএম থেকে তৃণমূলে এসেছিল, আবার স্রোতে সেটা বিজেপিতে যাবে। এটা যদি পুরনো সিপিএম, খাঁটি তৃণমূল, খাঁটি বিজেপিরা যতটা সম্ভব একটুখানি নিজেদের ঠিকঠাক রাখেন, স্থানীয় একেবারে গুন্ডামি করেছে, অন্যান্য ফায়দা তুলেছে, এইসব লোকজনকে যদি না নেন, সেক্ষেত্রে আপনাদেরও ভালো, আমাদেরও ভালো। আর আমাদের যারা একটু ঘর ছাড়া হয়ে আছে, দোকান বাজার, তো কার কাছে যাব? তাপসদা, কয়েকটা বেলেঘাটাতেও কয়েকটা পার্টি অফিস নিয়ে নিয়েছে, রং টং করে নিয়েছে, তো একটু কার কাছে যাব বলে দিলে ভালো হয়। আচ্ছা শুনুন, এসব খারাপ ভালো
আমি আসবো, ওই প্রসঙ্গে আসবো। আচ্ছা, তো ফলে যেগুলো যেগুলো দখল করেছেন সেগুলো যদি নেওয়া হয়। আর বাজারের কথা শারদ্দাত বাবু, রাখে হরি মারে কে, আজকে হেসে কথা বলছেন, 5 বছর বাদেই আবার আমরা অন্য গল্প দেখতে পারি। ফলে কাউকে না ছেড়ে দাও, হ্যাঁ নিশ্চয়ই এইগুলো তো। আচ্ছা, আবার শারদ্দাত বাবু, ভারতবর্ষের আবার কেন আমাকে এসবে টানছেন? কোন কোন নেতাকে দেখা গেছে অমিত শাহকে যখন জেলে নিয়ে যাচ্ছিল, সেটা কি অমিত শাহর বাবার তাজমহল ছিল? আবার শুনুন, ওসব রাখুন। সারা দেশে যাদের, আপনি সবে সদ্য বিজেপি হয়েছেন, সারা দেশে বিজেপি যে যে রাজ্যে যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছে তাদেরকেই নিয়ে আপনারা সরকারের বড় বড় পদ দিয়েছেন। কেন নাম বলাচ্ছেন? আমি কাদা ছোঁড়াছড়ি আর চাই না, আজকে পারমিট করছে না সিচুয়েশন। এ রাজ্যেও আপনাদের অফিস থেকে ভিডিওয় কাজটা দেখানো হয়েছিল। এসব বললে খুব ভালো লাগবে আজকে? হ্যাঁ, আর না বলাই ভালো। সবে সরকার এসছেন, সবে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, কাদা ছোঁড়াছড়িটা আজকে থাক। আমি জানি ওপরে ঈশ্বর আছেন বলে আমি এখনও দাঁড়িয়ে আছি। যাই হোক, এই পর্যন্ত রইল। তৃণমূল গঠনমূলক কাজ করে যাবে। আমাদের যেটুকু ভুল, আমাদের সাংগঠনিক যদি ত্রুটি থাকে, আমরা ঘর সাজানোর চেষ্টা করব। আবার আমাদের যেগুলো ভালো কাজ, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যেগুলো ভালো কাজ, দয়া করে আপনারাও সকলে মনে রাখবেন। বিজেপির নতুন এসছেন, ভালো ভালো কথা শুনতে ভালো লাগবে, বিচার করবেন ওদের অন্য রাজ্যগুলোকে দিয়ে। আজকে যেটা এখানে করবে বলছে, অন্য রাজ্যে করেছে কিনা, আর অন্য রাজ্যের এই ঘটনাগুলো এখানে কিভাবে ঘটছে। গত 2-4 দিন হলো 2 বোনকে টানা ধর্ষণ করা হয়েছে, পুলিশ অভিযোগ নেয়নি। 2 বোন আত্মহত্যা করেছেন। তো সেগুলো একই সঙ্গে আলোচনা করতে হবে। আশা করব পশ্চিমবঙ্গকে সেই দিন দেখতে হবে না। সবাই ভালো থাকবেন। আমরা গঠনমূলক বিরোধী দলের দায়িত্ব পালন করব। ধন্যবাদ কুণালদা। এও এক অভিজ্ঞতা যে কুণাল ঘোষ স্টেপ আউট করছেন না, শুনতে এবং দেখতে অন্যরকম লাগলো। আচ্ছা, একটা কথা তো শাশ্বত সত্য যে দেখুন, বিরোধী দলে থাকলে, বিরোধী চেয়ারে বসলে তবে বোঝা যায় যে পোস্ট পোল ভায়োলেন্স আসলে কতটা খারাপ। আমি কুণালদা শুরু করেছেন যে নিশ্চিতভাবে ভুল ছিল, দোষ ছিল, মেনে নেওয়া ভালো, গঠনমূলক বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। আমি বলছি এই স্বীকারোক্তি আরও ভালো লাগতো যদি আরও ওপর থেকে তৃণমূলের একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে এটা শুনতে পেতাম। কুণালদা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বললেন, সেটা হচ্ছে যে হকার উচ্ছেদ। আমি বলছি, আমরা মনে করি যে বেআইনি দখলদার মুক্ত হওয়া উচিত এই শহর এবং এই গোটা রাজ্যের। কিন্তু হকার উচ্ছেদই যদি ইস্যু হয়, সেই ইস্যুতে তো আজকে এই 19শে মে পর্যন্ত কংগ্রেসকে দেখা গেছে, সিপিএমকে দেখা গেছে তার বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে। তৃণমূল কোথায়? আমি পরের অংশে নিঃসন্দেহে খানিকক্ষণ আগে তাপসদা বললেন যে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে। আমি বলছি যে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যেতে পারে, কিন্তু রাজ্য যদি বিরোধীহীন হয় সেটাও কিন্তু গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। যাই হোক, এই নিয়ে আলোচনা করব, আলাদা করে আলোচনার জন্য আমি ঘর ছাড়া ইস্যুটাকে সরিয়ে রেখেছি। কিন্তু আমার পরের বক্তার সঙ্গে এবিপি আনন্দের দর্শকদের তো প্রায় নিয়মিত দেখা হয়। তিনি পুজোতেও আছেন, ভোট পুজোতেও আছেন। ছাত্র রাজনীতি থেকে রাজ্য রাজনীতির একেবারে মধ্য গগনেও সমান স্বচ্ছন্দ। একসময় তার বাবা প্রদীপ ঘোষ আমার এই অনুষ্ঠানে নিয়মিত অতিথি হতেন। আজ তাকেও কার্যত ছাপিয়ে গেছে সুযোগ্য ছেলে। যে পুলিশ একসময় লাথি মেরে তার বাড়ির সদর দরজা ভেঙেছিল, সেই পুলিশ এখন নির্বাচিত বিধায়ককে লম্বা স্যালুট ঠোকে। উপনির্বাচনে অল্প ব্যবধানে হারলেও ব্যাটেলফিল্ড বরানগর কিন্তু কোনো মূল্যে ছাড়েননি আমার পরের বক্তা সজল ঘোষ। তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকাকে 1-2 হাজারে নয়, প্রায় 17,000 ভোটে কার্যত উড়িয়ে দিয়েছে ছাত্র পরিষদের একসময়ের তরুণ তুর্কি অনুগামীদের দেবুদা। অভিযোগ যে ভোটারদের বিভ্রান্ত করতে নাকি এবার বরানগরে 3জন প্রার্থীর নাম ছিল সজল ঘোষ। তবে ভোটের ফল বলে দিয়েছে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সজল ঘোষ একজনই, এক এবং অদ্বিতীয়। সেই আমার পরের বক্তা। সুমনদা, আপনি কি বললেন? তারকা প্রার্থী? আমি ডয়শূন্যটা বলি। আচ্ছা, আমিও সেটা বলিনি। আপনি কেন শুধু ডয়শূন্য রয় গেলেন? কুণালদার কথা শুনছিলাম, ভাল লাগছিল, কিন্তু আসলে কুণালদা হচ্ছে প্র্যাকটিক্যালি একটা আনগাইডেড মিসাইল। কবে কোন দিন কার পেছনে গিয়ে ফাটবে নোবডি নোস। ভালো লাগলো, ঠিক আছে। কুণালদা নিজেকে ডিফেন্ড করেছেন। এই পিচে
ব্যাট না করে হ্যান্ড ডিক্লেয়ার দেওয়ার চেষ্টা করেছেন, এগুলো খুব স্বাভাবিক। আপনি বললেন হকার উচ্ছেদ, কুণালদা বলেছেন, আপনি তার প্রসঙ্গ টানলেন। হকার উচ্ছেদ নিয়ে সবাই কথা বলেছে, শুধু তৃণমূলকে দেখা যায়নি। আর আপনি হকার উচ্ছেদ ছেড়ে দিন, পার্ক সার্কাস নিয়ে তো আমি ভেবেছিলাম বাংলা বন্ধ ডাকবে, সেখানেও তাদেরকে মাঠে দেখতে পাইনি। আমি আপনার বলি, কুণালদা বলেছেন মুখপত্র হিসেবে অনেক কিছু বলতে হয়। আমিও একটা দলের মুখপত্র। আমি বিশ্বাস করি আমি এমন কোনো কথা কখনো বলবো না, দরকার হলে মুখ খুলব না, যেটা আমার বিবেকের বিরুদ্ধে। আমি মুখপত্র হতে পারি, কিন্তু আমার মুখ দিয়ে যে কথাগুলো বেরোবে সেগুলো যদি আমার মনের, আমার বিবেকের বিরুদ্ধে হয়, পরে আমি দলের মুখপত্র তাই আমি বিবেকের বিরুদ্ধে বলেছি, এটা বললে কিন্তু মানুষ মেনে নেবে না, মানুষ আপনাদের বিবেকহীন মনে করবে। আপনি বলেছেন যে কাউন্টিংয়ে লুটপাট, তো দাদা আপনি 28,000 ভোটে জিতলেন কি করে? কাউন্টিংয়ে ব্যাপক লুটপাট, কটা অভিযোগ করেছেন? শুধু টিভির পর্দায় এসে এই কাঁদুনিগুলো দিলে তো দাদা চলবে না। আপনাকে যদি ঘটনা ঘটে থাকে, আপনাদের ওই স্পটে দাঁড়িয়ে অভিযোগ করার জায়গা ছিল, রিকাউন্টিং করার অপশান ছিল। আমার নিজের কেন্দ্রে বলছি, আমি আমার বুথে, আমার যেখানে কাউন্টিং হয়েছিল, সেখানে আমার বিরুদ্ধে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, অ্যাডজেক্টিভটা আমি আর রাখছি না, তো তিনি দুটো ক্ষেত্রে অভিযোগ তুলেছিলেন। সেই দুটো ক্ষেত্রে ভিভিপ্যাট কাউন্টিং হয়েছিল দাদা, যদিও সেই সময় আপনাদের দলের এজেন্ডা ততক্ষণে অলরেডি মাঠ ছেড়ে দিয়েছিল। আমি আপনাকে বলি যে হ্যাঁ, সময় দেওয়া উচিত। আপনি বলেছেন এই সরকারকে, আমিও বলছি শুধু সময় দেওয়া উচিত না, আপনাদেরও কিছুদিন মুখ বন্ধ রাখা উচিত। আপনি বলেছেন হাথরস, উন্নাও সহ আরও বেশ কয়েকটা রাজ্যের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপি 21টা রাজ্যে এই মুহূর্তে তাদের সরকার চালাচ্ছে। নিশ্চয়ই কিছু রাজ্যে কোথাও ত্রুটি, অপরাধ, অন্যায় আছে, কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ধর্ষণ ঘটলে পরে তাকে সাজানো ঘটনা বলেনি, ছোট ঘটনা বলেনি। ঠিক জ্যোতিবাবু যেভাবে বলেছিলেন এমন ঘটনা তো কতই ঘটে, ঠিক সেইভাবেই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমরা ধর্ষণ হলে কথা বলতে শুনেছি। ফাইল চুরিটা আমি আসছি পরে, সেটা নিয়ে আবার গান বেরিয়ে গেছে, ফাইল চোর, ফাইল চোর, ওটা আমি সুর করে গাইতে পারবো না, ওটা কুণালদা ভালো গান গায়, পরে একদিন গেয়ে দেবে। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আপনারা আমাকে বলুন যে আপনার মনে হচ্ছে হাথরস, উন্নাও, আমিও দাঁড়িয়ে বলছি, যদি এই ধরনের ঘটনা যেখানে ঘটেছে সেখানে যদি অপরাধী শাস্তি না পেয়ে থাকে সেটা অত্যন্ত অন্যায়। আপনি এই মুহূর্তে একটা ঘটনার কথা বললেন, যদিও সেই ঘটনাটা আমার ব্যর্থতা, আমি বিশদে জানি না, আপনারাও কেউ জানেন কিনা আমি জানি না। আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, আজকে সরকারের অন্যতম একটা পার্ট হিসেবে নিশ্চিত থাকবেন, যদি কোথাও কোনো ধর্ষণের ঘটনা হয় এবং প্রমাণিত অপরাধীকে সকালবেলা ধরতে পারি, তাহলে বিকেলবেলাও আর একটা ব্রেকিং নিউজ পাবেন আপনারা। আমরা তাকে বসে বসে বিরিয়ানি খাওয়াবো না। আপনি হাথরসের কথা বলেছেন যে আসামি ছাড়া পেয়েছে, ভারতবর্ষের ইতিহাসে এই নজির আছে কিনা আমার জানা নেই। কামদুনির আসামি এখন আপনার যুক্তিতর্ক দেখছে, কামদুনির আসামি, ফাঁসির আসামি বেকসুর খালাস হয়েছে। এখানে যারা আইন টাইন বোঝেন তাদের মধ্যে আপনিও একজন। নিম্ন আদালত, জেলা আদালত যাকে ফাঁসি দিয়েছিল, উচ্চ আদালত তাকে বেকসুর খালাস করেছে, তাহলে নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। নিয়েছেন কখনো? উত্তর দিতে হবে আজকে আপনাদের। নিশ্চয়ই আজকে আমরা যে কোনো ঘটনার জন্য দায়বদ্ধ। যেটা কালকে আমাদের ইস্যু ছিল, সেইটার যদি সমাধান না করতে পারি, সেটা আগামী দিন আমার বিরুদ্ধে ইস্যু হবে, এটা আমরা জানি। আপনি 150 গ্রামের কথা তুলেছেন আরজিগড়ের ক্ষেত্রে, 1,500 কিলোর কথাটা ভুলে গেলেন। 1,500 কিলোর বাচ্চা আমাদের মাননীয়া বলেছিলেন, তো 1,500 কিলোর বাচ্চা জন্ম দিতে গেলে 150 গ্রাম লাগে,
এটা আপনাকে নিশ্চয়ই বোঝাতে হবে না, আপনি অভিজ্ঞ মানুষ। আমি বলছি যে কাল বড় ভয়ঙ্কর কথা। এই যে কাল আপনাকে দেখেছিলাম, ভালো লেগেছিল যে বললেন আজকে আমি দুলছি, কালকে আমরা সব বিজেপিকে দোলাবো। আজকে আপনারা বিজেপির হাতের পুতুল অবস্থায় দুলতে বাধ্য হচ্ছেন, বলছেন ঘরে ফেরাও। আমরা দায়িত্ব নিচ্ছি। আপনার 28 নম্বর ওয়ার্ডে আপনি তাপস রায়কে বলেছেন, মাননীয় তাপস কাকুকে আপনি বলেছেন তাপস কাকুর দায়িত্ব নেবেন দলের একজন বর্ষিয়ান বিধায়ক হিসেবে। আমি নতুন, তাই আমি এই দায়িত্বের কথা বললাম না। যে আপনার এলাকায় যদি কোনো ঘরচারা থাকে আপনি তার তথ্য দিন, পুলিশের কাছে দিন, পুলিশ ফেরাবে। কিন্তু পাল্টা প্রশ্ন করি, আজকে তো আপনি ব্যাট করবেন না বলেছেন, নিজের বিবেকের কাছে নিজে উত্তর দিন। যদি আজকে ফলাফল উল্টো হতো তাহলে এই সজল ঘোষ, তাপস রায়, আমাদের রিতেশ দ্বারা এইখানে দাঁড়িয়ে বলতে পারতো না তাদের শহীদ হিসেবে তাদের আজকে কোনো জায়গায় সভা চলতো শহীদ স্মৃতির? সেটা আমরা কেউ জানি না। আপনারা তো 21-এ ক্ষমতায় ছিলেন, এটা তো ক্ষমতার পরিবর্তন হয়েছে। 21-এ ক্ষমতায় না 21-এ ক্ষমতায় থাকার পর নতুন ক্ষমতায় আসেননি। তাতে আপনারা কি কাণ্ড করেছিলেন, 11-এ আপনারা কি কাণ্ড করেছিলেন, সে তুলনায় এই রাজ্যে কোনো পোস্ট পোল ভায়োলেন্স বলে কিছু হয়নি। আর হ্যাঁ, ঠিক, পোস্ট পোল বিজেপি যারা আপনার হয়ে নির্বাচন করেছিল, এই 28,000 যে মার্জিনটা আপনার আছে সেই মার্জিনে তাদের অবদান আছে। আজকে তারা পোস্ট পোল বিজেপি হয়ে নিজেদের বাঁচাতে চাইছে। আমরা তাদেরকে নেব না, এটা আমরা প্রথম থেকেই ঘোষণা করেছি। কই আপনারা তো করতে পারেননি। আজকে যাদের বলছেন পুরনো গুন্ডাদের নেবেন না, পুরনো গুন্ডারা কার দলে ছিল? পুরনো গুন্ডারা কোন দলে ছিল? এই গুন্ডারা তো আপনাদের নির্বাচনটা পরিচালনা করেছিল বা করতে চেয়েছিল। এরা তো পঞ্চায়েত থেকে, পুরসভা থেকে গত লোকসভা নির্বাচনগুলো এরাই চালিয়েছিল। ওই তো পুলিশওয়ালা গুন্ডা, আপনি বলছিলেন না পুলিশ গুন্ডা না গুন্ডা পুলিশ, আমার ভাষা হচ্ছে পুলিশওয়ালা গুন্ডা। দেখুন, আপনি এগুলো বললেন বলে একটু লাইনের বাইরে চলে গেলাম। মোদিজির বিরাট বিরাট সার্টিফিকেট দিয়েছেন। দেখুন, রাষ্ট্রীয় পরিকাঠামোয় আপনার দেওয়া তথ্যকে স্বীকার করা হয়, অস্বীকার করা হয় না। তাই আপনার মিথ্যে তথ্য জানা সত্ত্বেও অনেক সময় হয়তো সার্টিফিকেট দিয়ে থাকতে পারে। যে মোদিজি সার্টিফিকেট দিয়েছে তাকে কোথায় পায়ে হাত দিয়ে প্রণাম করবেন? তাকে তো 2 অক্ষর 4 অক্ষর মঞ্চে দাঁড়িয়ে আপনাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন। আর আপনি এসে মুখ্যমন্ত্রী, এই প্রধানমন্ত্রী সার্টিফিকেট দিয়েছে বললে হবে? সুমনদা, আমি আপনার লাইনে আসি। ফাইল খুললো আরজি করে, এটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। এটা আপনারা সবাই জানেন, বোঝেন। শাস্তি হবে, শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর। কিন্তু যেভাবে প্রমাণকে লোপাট করা হয়েছে, তখন ছিল পিসির সরকার, আর এখন তো পিসি সরকারের সরকার নয়, মানে ম্যাজিশিয়ানের কথা বলছি। সিবিআই বা কোনো তদন্তকারী সংস্থা বা কোর্ট, তারা ওই কত মশাল জ্বলল, কত প্রদীপ জ্বলল, কত লোক মোমবাতি নিয়ে ঘুরল, তার ওপরে জাজমেন্ট হয় না। জাজমেন্ট হয় তথ্য প্রমাণের ওপরে, যেগুলো সমস্তটা আপনারা, মানে তারা যেই সময় সরকারে ছিল তারা লোপাট করেছে। আপনি লিখেছেন ঘর ছাড়ারা ফিরবে ঘরে। আমি কনফিউজ যে আপনি কাদের কথা বলছেন। ঘর ছাড়া মানে কারা? আমাদের 21-এর বিজেপির কর্মীরা? কুণালদার কথা যদি সঠিক হয়, কিছুক্ষণের জন্য মেনে নিই, তার দলের কর্মীরা? নাকি 60 লাখ বাংলার ছেলে মেয়ে যারা ঘর ছাড়া হয়ে অন্য রাজ্যে কোথাও পরিযায়ী শ্রমিক, কোথাও আইটি লেবার হয়ে কাজ করছে, আজকে তাদের ঘরে ফেরানোর সময় এসছে। এই সরকার, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তাদের ঘরে ফেরাবে। আমার চোখে প্রধান ঘর ছাড়া হচ্ছে এরা। এদেরকে ঘর ছাড়া কারা করেছে? আমি শুধু কুণাল ঘোষকে দোষ দেব না, কুণালদা বা তার দলকে দোষ দেব না। এ শুরু হয়েছিল বাম আমল থেকে। কুণালদা বললেন আমার রাজ্যে যারা কাজ করে। আরে দাদা, আপনার রাজ্যে আর কারা আসছে? নতুন কেউ আসছে না। যারা এই রাজ্যে 2-3 পুরুষ ধরে রয়ে গিয়েছে,
তারা আর শিকড়টা এত তাদের গভীরে চলে গেছে, তাদেরকে আর উপড়ে ফেলা যাচ্ছে না, তারা ছেড়ে যেতে চাইছে না, তাদের সন্তান সন্ততি কেউ আসছে না। আমরা উড়িষ্যার লোকেদের ব্যঙ্গ করতাম উড়ে বলে। উড়িষ্যার লোকেরা আসতো এখানে কলমিস্ত্রি হিসেবে, রান্নার ঠাকুর হিসেবে, এরা এখানে আসতো জল তুলতো ভারী হিসেবে, লোকের ঘরে ঘরে জল পৌঁছে দিত। আজকে উড়িষ্যায় আমার বাংলার ছেলেরা পড়তে যায়, আজকে উড়িষ্যায় আমার বাংলার ছেলেরা কাজ করতে যায়, আর উড়িষ্যার লাগোয়া জেলাগুলোয় আমার বাংলার ছেলেমেয়েরা, বাংলার মানুষ চিকিৎসা করাতে যায়। এ লজ্জা রাখবো কোথায়? এই যন্ত্রণা রাখবো কোথায়? শিল্প শিক্ষা বাম আমল থেকেই দুটোকেই এরা তুলেছে। লাল পতাকা একটা এমন জায়গায় পৌঁছেছিল, লাল মানেই বন্ধ, লাল মানেই বন্ধ। যা ঘন্টা বেজে গেল আজকেও। তারপরে হচ্ছে শিক্ষা, মাতৃভাষা মাতৃদুগ্ধ, এমন দুধ খাওয়ালো যে আমরা ক্লাস 6 থেকে গেলাম ইংরেজি পড়তে। এবিসিডি পড়বো কোন ক্লাসে? ক্লাস 6-এ। আমরা অল ইন্ডিয়ায় পিছিয়ে গেলাম। আর আপনারা তো ছেড়েই দিন, আপনারা 8,500 স্কুলই তুলে দিলেন। এগুলো সব আমাদের করতে হবে। এমনটা নয় যে আমরা না বুঝে এসছি, আমরা জানি 2 লক্ষ কোটি ঋণকে স্বাধীনতার পর থেকে 2011 সাল অবধি 2 লক্ষ কোটি ঋণকে এই রাজ্যের সরকার 8 লক্ষ কোটিতে পরিণত করেছে। আমরা জানি, আমরা বিশ্বাস করি যে ডবল ইঞ্জিন সরকার, যেটা মাননীয় বিধায়ক তাপস রায় বলছিলেন, তাপস কাকু বলছিলেন যে আমাদের সেন্ট্রালের থেকে প্যাকেজ চাইতে হবে। নিশ্চয়ই আমরা প্যাকেজ আনবো এবং আমরা করতে বদ্ধপরিকর। এখানে একটা বড় ভ্যাকিউম, এখানে গত 50 বছর, এটা শুধু 15 বছরের সমস্যা নয়, এটা 50 বছরের সমস্যা, শিল্প বিরোধিতা। এরা গাছটাকে কেটে দিয়েছিল, গাছের ছায়া, গাছের ফল, গাছের বাতাস, পাখির আওয়াজ, কোনো কিছু পাওয়া যেত না। এরা শিল্প তুলেছিল সিপিএম, আর তৃণমূল ওই কারখানার যন্ত্রাংশ বিক্রি করে, চুরি করে, তারপর ওখানে প্রমোটিং করে দিয়েছে। যে রাজ্যে টাটাকে চলে যেতে হয় না, সে রাজ্যে অন্য কোনো শিল্পগোষ্ঠী কখনো আসতে চাইবে না। টাটার থেকে বড় শিল্পগোষ্ঠী থাকতে পারে। ভারতবর্ষের ইতিহাসে টাটার শিল্পগোষ্ঠীর একটা অন্য সম্মান আছে সারা পৃথিবীতে। এই পরিস্থিতি আপনারা সৃষ্টি করেছেন। পশ্চিমবঙ্গকে সংস্কারের পথে হাঁটতে হবে, পশ্চিমবঙ্গকে সংস্কারের পথে হাঁটতে হবে। সব পথ খুব সুগম হবে না, কারণ বাড়ি যখন সারানো হয়, বাড়িতে যখন সংস্কার হয় না, কয়েকদিন আমাদের রান্নাঘরেও চাদর পেতে শুতে হয়। নিজের ঘর যখন সারানো হয়, পশ্চিমবঙ্গকে সেই সংস্কারের পথে হাঁটতে হবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা সেই সংস্কারের পথে হাঁটব। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা বিশ্বাস করিনি যেদিন আমাদের আজকের মুখ্যমন্ত্রীর নির্বাচন ফলাফল বেরোনোর পর তার আত্মসহায়ক প্র্যাকটিক্যালি রাইট হ্যান্ড তাকে খুন করা হয়েছিল। যদি একটা প্ররোচনামূলক বক্তব্য ওই অভিষেকের মতন রাখতেন শুভেন্দুবাবু, যে রাত বিকেল 4টের পর, 12টার পর এই অমিত শাহ আয়, এই মোদি আয়, তাহলে আজকে আপনি দাঁড়িয়ে ভাষণ দিতে পারতেন না এখানে। কিন্তু আমরা সেখানে নিজেদের চোখের জল চোখে রেখে আমরা আমাদের কর্মীদেরকে কন্ট্রোল করার কথা আমার দলের নেতৃত্ব বলেছে, যে চোখের বদলে চোখ নয়। যদি চোখের বদলে চোখ নেওয়াটাই রীতি হয়, তাহলে শহরটা অন্ধের হবে। আমরা সেই অন্ধের শহর তৈরি করতে আসিনি। সময় দিন, সুযোগ দিয়েছে মানুষ। যেখানে আমরা এসেছি সেখানে বারবার রিপিট হয়েছি। আপনি বলেছেন সুমনদা বিহার ইউপিতে আগের অবস্থায় আছে, অর্থনৈতিকভাবে 2-1টা ডেটা আপনি দিয়েছেন, সেটা হয়তো সত্য। কিন্তু আপনি উত্তরপ্রদেশে আপনি ইদানিংকালে গেছেন কিনা আমি জানি না। আমি অর্থনৈতিক অবস্থার কথা সঠিকভাবে তথ্য আমার কাছে নিয়েই বলতে পারবো না। কিন্তু আপনি উত্তরপ্রদেশ পাটনা গিয়ে দেখুন যে কলকাতার থেকে সেগুলো এগিয়ে আছে কিনা শহরগুলো। আমি এটাও বলছি, অর্থনৈতিকভাবে হয়তো আপনার কথা সঠিক হতে পারে, কিন্তু আইন শৃঙ্খলার যে আমূল পরিবর্তন ঘটে গেছে,
সে কথাকে নিশ্চয়ই আপনিও অস্বীকার করতে পারবেন না। সব উন্নয়ন হয়তো সম্ভব হয়ে উঠেছে কিনা আপনার তথ্য অনুযায়ী আমি সেটা নিয়ে বিতর্ক করতে চাই না, কিন্তু আইন শৃঙ্খলার যে পরিবর্তন হয়ে গেছে আমূল, সেখানে আর মাফিয়ারাজ নেই, সেখানে আর গুন্ডারাজ নেই। পুলিশকে এখানে গ্রেপ্তার হতে হচ্ছে, পুলিশকে এখানে সাসপেন্ড হতে হচ্ছে, সেই অবস্থা নেই। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বঙ্গবাগানে যখন পদ্মফুল ফুটেছে, মাননীয় ভরদ্বাজ ম্যাডাম বলেছেন যে পদ্ম ফোটে পাকে, কিন্তু সেই পদ্ম যায় মা দুর্গার পায়ে। নিশ্চিত থাকুন যে পদ্ম আপনারা ফুটিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ, সেই পদ্ম বাংলার মায়ের চোখের জল মেটাতে, বাংলার বোনের চোখের জল মেটাতে, বাংলার যুবকদের মুখে হাসি ফোটাতে তাদের পায়ে যাবে অঞ্জলি হিসেবে। এতে কোনো ভুল নেই। পুরাতন ভুল সব মুছতে গেলে তো কুণাল ঘোষেদেরকেই মুছে ফেলতে হয়, তাদেরও পাল্টাতে হবে, তাদের নিজেদের পাল্টাতে হবে। এখন পিচ ভালো নয়, এখন পিচ ভালো নয় বললে হবে না। জাহাঙ্গীরের বিরুদ্ধে নাকি আজকে আপনাদের পার্টির ভেতরেই আওয়াজ উঠেছে, বিধায়করা আওয়াজ তুলেছে। আপনি আওয়াজ তুলেছিলেন? ভেরি গুড। দেবেন আপনারা কুণালদাকে যে আওয়াজ তুলেছেন। এই জাহাঙ্গীরদের মতন লোককে যদি দল থেকে তাড়াতে না পারেন, দুটো একটা ছেলে ছোকরা তারা একটু টিভিতে দু চার কথা বলে ফেলেছে, নিজেদের বাঁচাতে ভয়ে আপনাদের কথায় উস্কানিমূলক প্ররোচনা দিয়ে ফেলেছে, তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। আরে আকবরদের ক্ষমতা নেই জাহাঙ্গীরকে তাড়াবে। বাপের মানে আকবর মানে আমি মোগল সাম্রাজ্যে চলে গেছিলাম, এখানেও ওর বাবা রাজনৈতিক বাবারও ক্ষমতা হবে না যে সে জাহাঙ্গীরকে তাড়াবে। আর জাহাঙ্গীরদের রেখে আপনি বলবেন অন্য দলের গুন্ডা নেওয়া যাবে না, এটা কেমন করে হয়? এটা কেমন করে হয়? যাক, বেল বাজাচ্ছেন, আমি আর কথা বলবো না। আপনারা নিশ্চিত থাকুন, পশ্চিমবঙ্গে যে নতুন সূর্যোদয় হয়েছে, সেই সূর্যোদয় ওরা জয় বাংলা করুক। এখন আর ভাষাটা ওরকম নেই, মিষ্টি হয়ে গেছে। আগে ওরা কিরম বলতো জয় বাংলা, দেখবেন সব জায়গায় এখন কি সুন্দর মিষ্টি করে বলছে জয় বাংলা। ও আর বলতে হবে না বেশি দিন, তাপস কাকুকেও আইন করে পাল্টাতে হবে না, মানুষ পাল্টে দিয়েছে, বাকিটাও দেবে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ সজল। দেখুন, জনগণের পরের বেলটা বাজতে এখনও 5 বছর সময় আছে। আমরা শুধু এই আশা করতে পারি যে সজলরা কাজ করবে। আমি বলছি যে ছবিটা কি, এই যে ডাবল ইঞ্জিন, তখন এই শব্দবন্ধটা ছিল না, কিন্তু একসময় তো জওহরলাল নেহেরু এবং বিধান রায়ের তথাকথিত কোট আনকোট ডাবল ইঞ্জিনের সরকার আমাদের এই রাজ্যে দুর্গাপুর শিল্পাঞ্চল হয়েছে, আমাদের এই রাজ্যে কল্যাণী শিল্পাঞ্চল হয়েছে, একটার পর একটা শিল্প এসেছে আসানসোলে, বিধাননগর তৈরি হয়েছে। তো সেই রকম আশায় সত্যি সত্যি রাজ্যবাসী বুক বাঁধছে। সজল যে ডেটাগুলোর কথা বললো, আমি শুরুতেই বলে দিয়েছি, এই ডেটা হচ্ছে বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক লাহিড়ির ডেটা। এটা ইউপি, মধ্যপ্রদেশ এবং যেখানকার আমি শুধু কোট করেছি। চমৎকার একটা শব্দবন্ধ সজল ব্যবহার করেছে, কাল বড় ভয়ঙ্কর। সত্যিই তাই। আবার বলছি যে 21-এর ঘরছাড়া তো হয়েছে, মারাত্মক অবস্থা হয়েছিল এই রাজ্যের, তা বলে 26-এ কেন ঘরছাড়া হবে? আমি বলছি 21-এর তুলনায় আমি সম্পূর্ণ একমত যে সত্যি সংখ্যাটা নগণ্য, কিন্তু একটা হলেও কেন হবে? তার উল্টো দিকে যে ছবিটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক মঞ্চ, এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই একজন ফ্যাক্ট তুললেন, আরেকজন সেটা অ্যাড্রেস করলেন। এইটাই হচ্ছে আদর্শ গণতন্ত্র। সত্যিই যদি ঘরছাড়া কেউ থাকেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজেপি নেতা এবং জেলার এসপি মিলে তাদের ঘরে ফেরাবেন, একেবারে সসম্মানে ঘরে ফেরাবেন। কিন্তু পাশাপাশি আরেকটা বক্তব্য তো আছে, তাদের মধ্যে কেউ যদি 21-এর অভিযুক্ত হন তাদের সোজা জেলে যেতে হবে। আমি এইখান থেকে আমার পরের বক্তার কাছে আসব, কারণ আমার পরের বক্তা যে যন্ত্রণাটা নিয়ে বলতে এসেছেন সেটা আসলে আমাদের সবার যন্ত্রণা। এই রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত চেয়েছিলেন আজীবন সত্যি কথাটা বলে যেতে, সেটা কিন্তু তিনি পেরেছেন। চেয়েছিলেন আজীবন সৎ থাকতে, সেটাও তিনি পেরেছেন। তবে নিজের জীবন দিয়ে সেই সততার বড় মাসুল দিতে হয়েছিল পঙ্কজদাকে। এবিপি আনন্দে প্রতিদিন তার একেবারে চাঁচা ছোলা বক্তব্যে কেঁপে যাচ্ছিল প্রশাসনের ভিত। প্রথমে অন্যায়ভাবে তার সিকিউরিটি উইথড্র করা হয়, তারপর আরজিকর কাণ্ডে তার একটা মন্তব্য নিয়ে বটতলা থানায় পরিকল্পনা করে মামলা দায়ের করা হয়।
6 ঘন্টা থানায় বসিয়ে রেখে একজন সাব ইন্সপেক্টর কার্যত হেনস্থা করে রাজ্যের প্রাক্তন আইজিকে। ষড়যন্ত্র করে থানার বাইরে বিক্ষোভ সংগঠিত করা হয়। সোজা শিরদাঁড়া সেই মানুষটা সেই ঘটনার অভিঘাতে বারাণসীতে এক অনুষ্ঠানের মাঝে আচমকা অসুস্থ হয়ে কিছুদিন প্রচণ্ড লড়াই চালিয়ে বিদায় নেন এই পৃথিবী থেকে। তাকে নীরব করতে চেয়েছিল প্রশাসন, কিন্তু সজ্ঞানে একদিনের জন্য তাকে বাকরুদ্ধ করতে পারেনি। তার কারণ পঙ্কজ দত্তের লড়াইয়ের সাহসটা আসত নিখাত সততা থেকে আজীবন। এখনও মাঝে মাঝে মনে হয় এই ডান দিকের চেয়ারটায় বসে পঙ্কজদা হয়তো এক্ষুনি বলে উঠবেন, সুমনবাবু আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্যায়ের ফল সবাইকে পেতে হয়। আর সেই ডান দিকের চেয়ারে অন্যায় আর তার জন্য পঙ্কজদাকে হারানোর যন্ত্রণার কথা নিজের মুখেই বলবেন পঙ্কজ দত্তের সহধর্মিণী ইন্দ্রাণী দত্ত। আমি বৌদিকে অনুরোধ করব পোডিয়ামে যেতে। নমস্কার। এবিপি আনন্দের এই মঞ্চটায় যিনি আসতেন তাকে বাড়ির থেকে পাঠিয়ে আমি আপনাদের মতোই ওই টিভির সামনে বসে থাকতাম যে আজকে কি বলেন। কিন্তু আমার 40 বছরের ফ্রেন্ড ফিলোসফার গাইড 17 মাস আগে চলে গেছেন, তাকে স্মরণ করে আর এবিপি আনন্দকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, আমার এই যে ছড়াটা আছে না, এই ছড়াটার সব কিছু ভালো লেগেছে, কিন্তু শেষ শব্দটায় আমার আপত্তি আছে, ভুল। এই ভুলটাকে 15 বছরের শাসক তার আগে একটা বিশেষণ লাগাতো, ছোট্ট ভুল, ঢাল হিসেবে ব্যবহার করত। আসলে যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলোকে যদি আমরা কবিতার অন্তমিলের সুবিধার জন্য ভুল বলি, আর শাসক যদি নিজেদের আড়াল করার জন্য তার সঙ্গে আরেকটা বিশেষণ লাগিয়ে ছোট্ট ভুল বলেন, তাহলে কিন্তু এই যে এত অন্যায় সেটার কি হবে? সেটা ভুল শুধু কবিতার অন্তমিলের ফুলের সঙ্গে ভুল, তা কি হতে পারে বলুন? ধরুন এই যে আরজিকর, এই যে হাঁসখালি, এই যে কামদুনি, কিংবা কালিয়াগঞ্জের নাবালিকা, কিংবা ধরুন ওই ছোট্ট তামান্না, পার্ক স্ট্রিট, নিয়োগ দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি, এই সমস্তগুলো সিরিজ অফ অন্যায় যদি বলতে থাকি এই 10 মিনিট সময় আমার কাভার হয়ে যাবে অনেক আগে। এই যে অন্যায়গুলো হয়েছে এবং বারবার 15 বছর ধরে আমরা দেখেছি একটা দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসছে, তাহলে কি সেটা এই অন্যায়গুলোকে রিনিউ করার লাইসেন্সটা শুধু নবীকরণ করা? এটা কিন্তু ভাবতে হবে। অর্থাৎ অ্যাবসোলিউট মেজরিটি এইটার যে গর্ব, তারপরে আবার সেই অন্যায়টা করে যাওয়া, সেটাকে আবার ধরা পড়লে ভুল, ছোট্ট ভুল বলা, আবার একটা অন্যায় করে যাওয়া, কি করে সম্ভব বলুন? দেখুন, সর্বোচ্চ যে স্তর প্রশাসনের, সেখান থেকে কতগুলো শব্দ কীরকম। ধরুন শাহজাহানকে যখন ধরা হলো, শাহজাহানকে বিধানসভার কক্ষে দাঁড়িয়ে আমাদের সর্বোচ্চ প্রশাসনের মানুষটি বললেন যে ওকে টার্গেট করেছে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর যে পোস্ট আর শাহজাহানের যে পোস্ট, অর্থাৎ পঞ্চায়েতের কোনো কর্মাধ্যক্ষ হবেন, বাদবাকি যে অ্যান্টি সোশ্যাল যে কাজ কারবার, সন্দেশখালি সবটা উপচে পড়ে বেরিয়ে এসেছে, তারপরে ওই সর্বোচ্চ পোস্টের মানুষটির কোনো দরকার ছিল ওই লেভেলে, শাহজাহান লেভেলে কথা বলে তাকে আবার টার্গেট করেছে বলা? আমাদের অবাক লেগেছিল আমরা যারা সাধারণ মানুষ। ধরুন এই ভোটের মঞ্চে জেল খাটা জ্যোতিপ্রিয় মল্লিককে যখন বললেন যে আমার সবথেকে ভালো মন্ত্রী, সবথেকে ভালো কাজ করেছে, এবং 16 সালে নারদার ফুটেজের পর যখন বললেন যে এ জানলে আমি টিকিট দিতাম না, অর্থাৎ ভোটের 15 দিন আগে বললেন টিকিট দিতাম না, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিককে এত বছর পর জেল খাটার পর, জেল থেকে বেরিয়ে আসার পর বললেন যে কিচ্ছু প্রমাণ করতে পারিনি, কিচ্ছু হয়নি, এবং তারপরে ওনাকে আবার টিকিট দিলেন এবং মঞ্চে দাঁড়িয়ে বললেন যে আমার সবথেকে ভালো মন্ত্রী, সবথেকে ভালো কাজ করেছে। কিংবা ধরুন শওকত মোল্লাকে তো আপনি নিজেই বলেছিলেন যে বোমবাধিস, তাহলে তাকে একবার তো এমএলএ করলেন, তারপরে আবার এবারেও মঞ্চে উঠে তার মাথায় হাত রেখে বললেন যে সবথেকে ভালো বা এরম ধরনের কিছু। কিন্তু সবথেকে খারাপ লেগেছে কি জানেন, যে
সেকেন্ড ইন কমান্ডের বক্তব্য। আজকে যে পুষ্পা, দাবাং, সিংহমের গল্প চুপসে গেল, এই কয়েক ঘন্টা আগে উনি উইথড্র করে নিলেন সেই জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীরের অত্যাচারে আমরা ইঞ্জিনিয়ার দম্পতিকে হেনস্থা হতে দেখেছিলাম, সেই জাহাঙ্গীর। তো এই ভোটের মঞ্চে এই যে সর্বভারতীয় নেতা সেকেন্ড ইন কমান্ড, তিনি কটাক্ষ করলেন ভোটের মঞ্চে। আমি বাড়িতে বসে আমার এই দুঃখের জীবনে আরেকবার দুঃখ পেলাম। কি বললেন না, জাহাঙ্গীর আমার কাছে আবদার করেছে যে একটা সৎকারের জন্য ইলেকট্রিক চুল্লি। তা আমি বলেছি যে 4 তারিখের পর যাদের হার্ট অ্যাটাক হবে তৃণমূলের উৎফুল্ল রেজাল্ট দেখে, তাদের যে ভালো করে ব্যবস্থা করতে হবে। ভাবুন, ইলেকট্রিক চুল্লি কাদের ব্যবহার করা হয়, সেখানে একটা ভোট ব্যাংকের রাজনীতি হলো। এবং সেই মৃতদেহ, অর্থাৎ মরে যাবে তৃণমূলের ভালো রেজাল্ট দেখে হার্ট অ্যাটাকে, সেটার মধ্যে একটা উল্লাস, অর্থাৎ মরে গিয়েও তার মধ্যে একটা আক্রোশ এবং তার মধ্যে একটা ভোট ব্যাংকের রাজনীতি দুই সম্প্রদায়ের। এইটা যদি কোনো, ওই তাপসবাবু বলছিলেন যে এঁচড়ে পাকা, এখন অনেকে অনেক বিশ্লেষণ করতে পারবেন, কয়েকদিন আগে তো বলা যেত না। এইরকম একজন উঠতি নেতা, যুবা নেতা আমাদের মাথার উপর বসিয়ে দেওয়া হলো। আর তার এই ঔদ্ধত্যমূলক উক্তি আমার এই সিনিয়র সিটিজেন হিসেবে বাড়িতে বসে একলা শুনে গায়ে শিউরে উঠেছিল যে আমি শহরের বুকে একজন ওই রকম নেতার মুখ থেকে আমি কি শুনছি, এরা জিতে আসলে কি হবে। আসলে এই কথাগুলো আমাদের আঘাত করে কি না, সেটা বোধহয় নেতা নেত্রীরা অতটা বুঝতে পারেন না। আচ্ছা, এই যে 15 বছরে কত আগুন লাগলো বলুন তো, কত বিস্ফোরণ হলো, কত আইনি বাজি কারখানা। সেটা হতে পারে এগরা, হতে পারে দত্তপুকুর, হতে পারে আনন্দপুর, কিন্তু কলকাতার একদম মানে খাস কলকাতায় আগুন লাগলো। আর মাত্র 4 ঘন্টা সাধারণ মানুষের যেতে লাগে গাড়িতে, কনভয় থাকলে তো বোধহয় 2-3 ঘন্টার মধ্যেই চলে আসা যায়। দীঘাতে জগন্নাথ ধামের উদ্বোধন হচ্ছে, এদিকে খাস কলকাতায় আগুন লেগেছে, মানুষ মরছে। কিন্তু এমার্জেন্সি সার্ভিসের সেই যে আমাদের মন্ত্রী, যিনি এখন গারদে, তিনিও অবধি আসতে পারলেন না। তিনিও জগন্নাথ ধামে মুখ্যমন্ত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রী একবার মনে করলেন না যে আমার এই জগন্নাথ ধামের উদ্বোধনে আমি যদি বা থাকি, এমার্জেন্সি সার্ভিস দমকল মন্ত্রীকে পাঠিয়ে দিই, কতক্ষণ লাগতো। ওনারা আসলেন পরের দিন দুপুরে, এসে অনেক বিবরণ দিলেন। আনন্দপুরেও তাই হলো, অনেকটা পরে গেলেন। আসলে এগুলো দেখে দেখে আমাদের মতন সাধারণ মানুষের কি মনে হয়েছে, স্বাধীন সংস্থা, ধরুন মহিলা কমিশন, মানবাধিকার কমিশন, কিংবা ধরুন রাজ্য নির্বাচন কমিশন, এই যে স্বাধীন সংস্থা রাজ্যের তৈরি, যারা নিরপেক্ষভাবে কাজ করবে, তারা কি সত্যি মেরুদণ্ড বলে তাদের কিছু ছিল? যেমন কলকাতা পুলিশের সিপি আরজি করের সেই আন্দোলনের সময় ছাত্রদের থেকে নিজের গদিটা বাঁচানোর জন্য কীরকম সুরসুর করে মেরুদণ্ডটা নিয়েছিল, একবারও স্টেপ ডাউন করার কথা ভাবেনি যে না আমি মেরুদণ্ড নেব না, আমি এই পদে থাকবো না, আমি স্টেপ ডাউন করছি। কিন্তু তিনি তার পদ বাঁচানোর জন্য মেরুদণ্ডটাও নিয়েছিলেন, কিন্তু তার পদটা তিনি বাঁচাতে পারেননি, তাকে স্টেপ ডাউন করতে বাধ্য করেছিল ছাত্ররা। কিংবা ধরুন সেই যে রাজগঞ্জের দাবাং ভিডিও, এত কিছু করছেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী, বোধহয় তার স্মরণে নেই। রাজগঞ্জের দাবাং ভিডিওকে আমাদের 15 বছরের মুখ্যমন্ত্রী, যিনি নাকি ফেল করেছিলেন WBCS-এ লিখিত পরীক্ষায়, তাকে আবার প্রথম করেছিলেন। তারপরে 12-13 বছর তার কেসটা কেন হাইকোর্টে ঠিক মতন উঠল না, তিনি রাজত্ব করে গেলেন, ইনি খুনের দায়ে অভিযুক্ত হলেন, তাকে খুঁজে পেল না। সেই চার্লস শোভরাজের মতন আজও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে যদি সেই রাজগঞ্জের দাবাং ভিডিওকে যদি সত্যিকারের শাসন করা যেত, তাহলে খুনটা হয়তো হতোই না। এইগুলো আমাদের ভাবায়, জানেন তো। আসলে টার্গেট করেছে শাহজাহানকে, আমরা এরকম তো বলি, টার্গেট করেছে শাহজাহানকে করেছে।
রাষ্ট্র যখন কোনো প্রতিবাদীকে টার্গেট করে, সেই প্রতিবাদী যেই হোক না কেন, একজন রিটায়ার্ড আইপিএস অফিসার হতে পারেন, তিনি সাবধান করছিলেন, তিনি আপনার শাসনকে সাবধান করছিলেন, অনেক পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু তাকে আপনারা টার্গেট করলেন। কীরমভাবে টার্গেট করলেন? তাকে অপমান করলেন কিভাবে? রাস্তা থেকে তার সিকিউরিটি উইথড্র করলেন। তাকে একবার জানানোর প্রয়োজন মনে করলেন না। আমি সাক্ষী ছিলাম কলেজ স্ট্রিটের একটা জায়গায়, যখন আমাদের সিকিউরিটিকে বলা হচ্ছে কোনো পুলিশ লাইন থেকে, কোনো খুব নিচু স্তরের কোনো অফিসার, যে তুমি চলে আসো, তোমাকে সরিয়ে নেওয়া হলো। সেই সিকিউরিটি তখন কাঁদছে যে আমি কোথায় যাব স্যার, আমি কোথায় যাব? তখন আমার হাজব্যান্ড বলছিলেন যে দেখো, আমার জীবন শেষ হয়ে গেছে, আমায় যদি সারা জীবন সিকিউরিটি না দেয় আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু তুমি কিন্তু অল্প বয়স, তোমার চাকরিটা রাখতে হবে, তুমি ওদের কথা শুনে তুমি চলে যাও। তারপরে ওনাকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন, উনি জানানো হয়নি। উনি নিজের পেনশনের পয়সায় হাইকোর্টে মুভ করলেন। হাইকোর্টে 4 মাস পর যখন ওনাকে সিকিউরিটি দেওয়া হলো, তারপরে আমার আপনার ট্যাক্সের টাকায় উনি সিঙ্গেল বেঞ্চে সরকার হেরে গিয়ে ডিভিশন বেঞ্চে চলে গেল। বুঝুন, আমি যাচ্ছি, আমি মানে আমার হাজব্যান্ড যাচ্ছেন তার পেনশনের টাকায় সরকারের থেকে ছিনিয়ে আনতে তার সিকিউরিটি, আর সরকার আমার আপনার ট্যাক্সের টাকায় কি কারণে টার্গেট করে একজন রিটায়ার্ড আইপিএস অফিসারের কি করে সিকিউরিটিটা কেড়ে নেওয়া যায় তার সদুত্তর দিতে না পেরে ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে। সেখানেও যখন হেরে যায় তখন আবার টার্গেট করে যে ঠিক আছে, তোমাকে সিকিউরিটিটা দিয়েছি, এবার দেখি তোমাকে কোন প্যাচে ফেলতে পারি। একটা প্রতিবাদ মঞ্চের একটা কথা, তার থেকে হাফলাইনকে নিয়ে ভাইরাল, সেখান থেকে তার পোষ্য চ্যানেলগুলোকে দিয়ে তাকে নৃশংসভাবে, অনৈতিকভাবে ইয়েলো জার্নালিজম করে তাকে তার আত্মপক্ষ সমর্থনের কোনো রকম সুযোগ না দিয়ে তাকে ক্যারেক্টার ম্যালাইন করার চেষ্টা করা হলো, ভুয়ো এফআইআর করা হলো। এবং সেখানে একজন সিনিয়র সিটিজেনকে দুর্গাপুজোর মধ্যে বাড়িতে এসেও তার কোয়ারিটা করা যেত, তার স্ত্রী অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল, তা সত্ত্বেও তারা কিন্তু শোনেননি। তারা দুর্গাপুজোর মধ্যে চতুর্থীর দিন তাকে 6 ঘন্টা তাকে হ্যাকেল করলেন। তার সাক্ষী তার 2জন অ্যাডভোকেট ছিলেন, তারা বলতে পারবেন, জয়ন্ত এবং শীর্ষেন্দুবাবু। কিন্তু থানার বাইরে, আমি বটতলা থানার সামনে গেছিলাম পরের বছর, যে কি হয়েছিল দেখতে। একটা থানা চত্বর, সামনে রাস্তা, সেখানে ভুল বুঝিয়ে তারা জানেন না কে কী করেছে, তাদেরকে জড়ো অন্যায়ভাবে একটা গ্যাদারিং করে তাকে মেলাইন করা, তাকে জুতোর মারা পরানোর ব্যবস্থা করা। আরে যার মাথায় রাষ্ট্রপতি পদক আছে, রাজ্য পদক আছে, সারা জীবন তাকে সার্ভিস দিতে হয়েছে মানুষের জন্য, তাকে আপনাদের এভাবে কষ্ট দিতে একটুও গায়ে লাগেনি, একটুও লাগেনি। রাষ্ট্র টার্গেট করলো, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার যে রাষ্ট্র, সে টার্গেট করলো কিভাবে, সেটাই দেখুন। তো এই কথাগুলো শুনতে শুনতে আমার একটা কথা খুব মনে হয়, জানেন তো, সেটা হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লেখাটা খুব একটা জরুরি না, লিখতেই পারেন, গানও গাইতেই পারেন, ছবি আঁকতেও পারেন, সব কিছুই করতে পারেন, ছবি কোটি টাকায় বিক্রিও করতে পারেন। এগুলো কিন্তু জরুরি না। জরুরি ছিল একটা স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়া, সেটা উনি দিতে পারলেন না। কোনো বিরোধী স্পেস রাখলেন না। আপনারা সবাই হাঁসখালি কাণ্ডের 2টো শব্দ বলেন, যে প্রেগন্যান্ট ছিল আর লাভ অ্যাফেয়ার ছিল, কিন্তু ওখানে আর্কাইভে দেখবেন, আপনাদের ফুটেজ আছে, উনি বলেছিলেন যে কি করব বলুন, পশ্চিমবঙ্গে সবাই তো তৃণমূল করে, যে অভিযোগ করে সেও তৃণমূল, যে অভিযুক্ত সেও তৃণমূল। আসলে এই যে টইটম্বুর তৃণমূল, এটা আপনারই সৃষ্টি। কারণ আপনি একটা মিউনিসিপ্যালিটি, ঝালদার মতন একটা মিউনিসিপ্যালিটি, তাহিরপুরের একটা মিউনিসিপ্যালিটিকেও আপনি ছাড়তে চান না। আপনার সবটুকু লাগবে বলেই তাই অভিযুক্ত আপনার যা তৃণমূল, অভিযোগকারীও তৃণমূল।
তো শেষে আমি একটা কথাই বলবো, সেই কবিরা তো দূরদর্শী হন। সবিনয় নিবেদন করে বলেছিলেন কবি শঙ্খ ঘোষ, আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে, দাপিয়ে বেড়াবে আমাদের দল অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা, গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা, বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা, যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে, আমি আজ জয়ী সবার জীবন দিয়েছি নরক করে। এটাই হয় অ্যাবসলিউট মেজরিটি সরকারের যদি টার্গেট, তাহলে এরকমই কবিদের দূরদর্শী হয়ে লিখে রেখে যেতে হয় যে আজকে যারা অ্যাবসলিউট মেজরিটির গর্ব করত, বা আজকে যারা জিতে আসলেন সেই নতুন সরকার, তাদের উদ্দেশ্যে বলি, শত ফুল বিকশিত হোক মনে মনে এই শুধু চাওয়া, সব কুড়ি কুসুমিত হোক চাই শুধু সেই আবহাওয়া, সেটা ঘাসফুল হোক পদ্মফুল হোক, সেটা একটা আইএসএফ হোক, একটা সিপিএম হোক, দুটো কংগ্রেস হোক, বা হুমায়ুন কবিরের দল হোক, সবাই যেন শত ফুল বিকশিত হয়ে গণতন্ত্রের ফুলটা ফোটাতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ইন্দ্রানীদি। ইন্দ্রানীদি বলছিলেন যে পঙ্কজদা এই সরকারকে, এই প্রশাসনকে সাবধান করতে চাইতেন। আমি বলছি অথচ খোলা গলায় এই মঞ্চ থেকে, ঘণ্টাখানেকের মঞ্চ থেকে যে কাজটা এই সরকারের ভালো লেগেছে উচ্ছ্বসিত প্রশংসা করতেন, সেটা কোনো দ্বিধা ছিল না পঙ্কজদার। কিন্তু ব্যক্তি পঙ্কজদাকে জুতোর মালা পরানোর চেষ্টা হয়নি, আসলে মানুষের শুভ বোধকে জুতোর মালা পরানোর চেষ্টা হয়েছিল সেদিন। আমি বলছি, এটা অন্য প্রসঙ্গে আসি। আজকে দেখলাম ফলতার ওই জাহাঙ্গীর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফলতা নিয়ে প্যাকেজে এত ইমপ্রেসড, এত ভালো লেগেছে যে কোট আনকোট ফলতার উন্নয়নের স্বার্থে সে রাজনীতির লড়াই থেকে চলে যাচ্ছে। কি চমৎকার! আমি বলছি 15 বছর ধরে আমরা দেখেছি বিভিন্ন অন্য দলের নেতা, মন্ত্রী, বিধায়ক সবাইকে যে হঠাৎ হঠাৎ ঘুম থেকে উঠে তারা রাস্তার মধ্যখানে উন্নয়ন দাঁড়িয়ে থাকতো এবং তাই দেখে দম আটকে থাকতো আগের দলে, তারা দল বদল করতো। আবার উল্টো স্রোতটা কি তাহলে শুরু হয়ে গেল? মুখ্যমন্ত্রীর হঠাৎ ফলতা প্যাকেজ দেখে জাহাঙ্গীর এতটা প্রভাবিত হয়ে যাচ্ছেন, খুব বিপজ্জনক কিন্তু তাপসদার সজলদের পক্ষে। যাই হোক, একটু অন্য কথায় আসি। দেখুন, আমার ছোটোবেলায় সবথেকে প্রিয় সুপারহিরো ছিলেন অরণ্যদেব। লি ফকের লেখা সেই ফ্যান্টমের গল্পে জেনারেল বাবাবুকে খালি হাতে পরাস্ত করে ডেনকালির রাষ্ট্রপতি হয়েছিলেন পেশায় চিকিৎসক লামান্ডা লুয়াগা। 2026-এর পশ্চিমবঙ্গে ভোটযুদ্ধে নামা আরেক চিকিৎসককে আমরা সবাই দেখলাম কার্যত জায়ান্ট কিলার হতে। 1-2 নয়, বিধাননগর থেকে দমকল মন্ত্রী সুজিত বসুকে 37,000-এরও বেশি ভোটে হারিয়ে অভিজ্ঞ ডাক্তারবাবু রাতারাতি টক অফ দ্য টাউন। একটা সময় বলা হতো ক্যান্সার হ্যাজ নো আনসার। আজীবন সেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালানো ডাক্তারবাবু, যাকে হারিয়ে বিধায়ক হলেন, তিনি আপাতত দুর্নীতির মামলাতেই জেলের ভেতরে। কিন্তু সমাজের ক্যান্সার বলা হয় যে দুর্নীতিকে, সেই দুর্নীতিমুক্ত একটা প্রশাসন কি অবশেষে পাবে পশ্চিমবঙ্গ? দেখুন, ডাক্তারবাবুরা নাকি নাড়ি টিপেই অনেক কিছু বলে দিতে পারেন। আমার পরের বক্তা শারদ্যত মুখোপাধ্যায় কি বুঝতে পারছেন নতুন সরকারের পালসটা ঠিক কী বলছে? ডক্টর মুখার্জিকে অনুরোধ করব পোডিয়ামে যেতে। সবাইকে নমস্কার। ঢুকে একটু টেনশন খেয়ে গেছিলাম, ঢুকে এদিকে লোকজন লেখাপড়া করছে, আমি শুরু করতে পারলাম না। ভাবলাম যাক, এদিকে কেউ করছে না, ওমা দেখি সজলদা চলে এলো, এসেই লিখতে বসে গেল। পুরোনো দিনের অভ্যেস তো মাঝে মাঝে মুখি মারছিলাম যদি কিছু ঝেড়ে নেওয়া যায়, একটু লুকিয়ে লুকিয়ে লিখলো বলে দেখতে পেলাম না। যাই হোক, কুণালদা নমস্কার। রাজনীতির আঙিনায় আমি নতুন। নতুন বোলার যেরকম হয় না, রিড করতে পারে না, যা কয়েকটা শর্ট পিচ ডেলিভারি হলো আমি ভয় পেয়ে গেলাম। নাক ছুঁয়ে, বুক ছুঁয়ে, থুতনি ছুঁয়ে চলে গেল, অবস্থা খুব খারাপ। তৃণমূলের অনুপ্রেরণার ডোজ মনে একটু কমে গেছে, কুণালদা দমে গেছে। ইয়র্কার দেব নাকি? কুণালদার নামকরণের মধ্যে মিডল নেম নেই, ভাবলাম কুণাল করুণ ঘোষ নাম রাখাটাই ভালো। করুণ অবস্থা, কুমার আছে, চেঞ্জ করে করুণ করে দিন, করুণাও করতে পারেন। আপনাদের অনুপ্রেরণার ডোজটাও কমে গেছে, এখন অনুপ্রেরণায় নেই কুণালদা। জয় বাংলাটা কি ভালো লাগলো আজকে শুনতে,
আজকে আপনাদের ডেসিবেল কমে গেছে, ঔদ্ধত্য কমে গেছে, দম্ভ কমে গেছে, কাঁধ ঝুলে গেছে। অরণ্যদেব আমি কিনা জানি না, কিন্তু ভগবান যে অরণ্যদেব বুঝে গেছে। কুণালদা বলি, সারদা কাণ্ডে যদি কেউ সব থেকে বেশি সুবিধা পেয়ে থাকে, সারদা কাণ্ডে যদি কেউ সব থেকে বেশি সুবিধা পেয়ে থাকে, আরে আমি এটা শেষ করি, আমি এটা আরে প্রশ্ন করছি। ইয়র্কার এখনো ঢোকেনি, যবে হাতে বল ঘোরাচ্ছি। পুলিশ যদি নিরপেক্ষ হয় তাহলে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা হোক মুখ্যমন্ত্রীকে। সব থেকে বেশি সুবিধা মুখ্যমন্ত্রী পেয়েছে। কোন মুখ্যমন্ত্রী আমি বলিনি, কিন্তু কে বলেছে তাও বলিনি, কিন্তু ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, আমি কিচ্ছু বলিনি। যাই হোক কুণালদা, ভালো লাগছে আপনাকে আজকে। আমি আপনাকে এই প্রথম চাক্ষুষ দেখলাম, আপনাকে সত্যি অনেক অনেক প্রণাম। আপনার কিন্তু গুণমুগ্ধ একজন আমি কিন্তু আপনাকে খুবই ওপরের স্তরে রাখি। আপনার সাংবাদিকতার জন্য, আপনার বাগ্মী একজন, রাজনীতিটা বাদ দিয়ে বাকিটার কিন্তু আমি আপনার গুণমুগ্ধ একজন ফ্যান। অনেক ধন্যবাদ আজকে চাক্ষুষ দেখা হলো বলে। চলে আসি মূল স্রোতে। কুণালদাকে আবার মানব না, কুণালদার কথাই বলি আবার, আমি আর ছেড়ে বেরোতে পারছি না। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কুণালদা ইন্ডিয়া ভুলে যান, বেঙ্গল ভুলে যান, অল কালীঘাট বলবে কিনা ভাবুন। কালীঘাটের রাস্তা থেকেও বেরিয়ে যাচ্ছেন, তা নতুন নামকরণ করুন, অল কালীঘাট তৃণমূল কংগ্রেস। যাই হোক, মূল স্রোতে ফিরি। কুণালদার টেনশন হয়ে যাচ্ছে, ও আবার মাথায় এসে গেল। আচ্ছা এইটা লাস্ট, আর বলবো না, এবার আমি অন্য কথা বলবো। 4 রকম তৃণমূল, 4 রকম তৃণমূল। কয় প্রকার যদি জিজ্ঞেস করে মাস্টারমশাই বলেন 4 প্রকার। চটি চাটা তৃণমূল, অনুতপ্ত তৃণমূল, পাঁচিলে বসা তৃণমূল, প্রহ্লাদ তৃণমূল। কুণালদা আপনি কোনটা হতে চান? যাক, আমি এটা ছেড়ে দিলাম। আমি কুণালদাকে এখন আমি রাখি অনুতপ্ত তৃণমূল, আর সেখান থেকে নয় বলেছেন আপনি কিন্তু অনেক দোষ করেছেন। যাক, সেটা যদি না হয় তাহলে আমি প্রহ্লাদ তৃণমূল। দোষ করা আলাদা, একটা দল যখন সরকারে ছিলাম খারাপ সময়। আমার কয় প্রকারটা ভালো লেগেছে তো, কয় প্রকারটা কিন্তু খারাপ বলিনি আমি, সেটা মাথায় রাখবেন। যাই হোক, এবার আমরা চলে আসি মূল স্রোতে। যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে আমরা তাকাই, না বিজেপি তৎকাল বিজেপি, এটা তো বলছি, সেটা সেটা মধ্যে কে কোনটা? আপনাদের দল থেকেই তৎকালগুলো এসছে। যাই হোক, তৎকালের ব্যবস্থা ক্যান্সেলেশন আমাদের হাতে। ক্যান্সেলেশন কাকে করবো সেটা আমাদের হাতে। তৎকাল তৎকাল হচ্ছে যারা 4 তারিখ 4টের সময় ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়েছেন আর আবির মেখেছেন, তারা হচ্ছে তৎকাল। যাই হোক, ফিরে আসি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট যদি দেখি, যদি মুখ্যমন্ত্রীদের নামকরণ করি, অজয় মুখার্জি কাকে কিভাবে আমরা মনে রেখেছি কিভাবে দেখতে হবে। অজয় মুখার্জি কিভাবে মনে রেখেছি? একজন মুখ্যমন্ত্রী যে নিজের সরকারের বিরুদ্ধেই অনশনে বসে গেছিলেন। পরবর্তী যদি বলি বিধানচন্দ্র রায়। এক কথায় যদি বলি, পশ্চিমবঙ্গের রূপকার, ফুল স্টপ, আর কিছু বলার নেই। পরের জনের কিভাবে মনে রাখবো? সিদ্ধার্থ শঙ্কর রায়, নকশাল দমন, জ্যোতি বসু, ভূমি সংস্কার মানতেই হবে, আমি অবশ্য বিরোধী ওটার, ভূমি সংস্কার, বুদ্ধদেব ভট্টাচার্য, ভালো খারাপ যাই হোক, এক কথায় সিঙ্গুর। এর পরেরটা মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে মনে রাখবেন? অনেকগুলো শব্দ আসছে, ভান্ডার, ভাতা, ভাঁওতা, ভাইপো, ভয়, কি অবস্থা ভাবুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রাক্তন, তাকে আমরা এইভাবে মনে রাখছি। যে আজকের বিতর্ক বলে বা যুক্তি তক্ক বলে সুমনবাবু রেখেছেন, আমি তো এখন অবধি যুক্তি দেখতে পেলাম, তক্ক দেখতে পারলাম না। একজন ছাড়া বাকিরা সবাই দেখছি একমত। তা তক্কের খাতিরে যদি কেউ এসে থাকে, তাহলে আমি তাকে বলবো সাধুবাদ। কি কি হয়েছিল আর কি কি হয়নি যদি এই লিস্ট করি না, আমাদের নিজেরই কষ্ট লাগে। কত আর পড়ব, কত আর দেখব। অভয়াকাণ্ডর কথা বলি।
যদি মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় রাজনৈতিক ব্যতিক্রমী রাজনীতি করে থাকেন, ভুল রাজনীতি করে থাকেন, সেটা কিন্তু অভয়াকাণ্ড। নিজে চিকিৎসক বলে আজও ভুলতে পারছি না। অভয়ার বিচার তদন্ত এই পোর্শনটা আমি ছেড়ে দিলাম। আমি খালি এইটুকু মনে রেখেছি, একজন মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, তিনি অভয়ার ধর্ষণ এবং খুনের পরে কি করলেন। প্রথম কথা, তৎপরতার সঙ্গে, আমি বলবো যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে তার দেহ দাহ করার ব্যবস্থা করলেন। তাদের কাউন্সিলর কেষ্টবিষ্টুদের দিয়ে দেহ দাহ করার ব্যবস্থা করলেন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট করালেন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ইন্দিরা মুখোপাধ্যায় নামক একজন আইপিএস অফিসারকে ওখানে বসালেন। কিসের জন্য? না, লাল শার্ট পরা একজন ডাক্তারবাবু, কেউ প্রথমে বোঝেনি, বোঝানো হলো উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আমরা কেউ ডেকে আনিনি, সালিশি মানা করাইনি, কেউ বলেনি আপনি বলুন এরা কারা, নিজেরাই বললেন সরকার পক্ষ থেকে লাল শার্ট পরা ভদ্রলোক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। পরে দেখা গেল উনি অভিক দে, সন্ত্রাসের নায়ক, অভিক দে থ্রেড কালচারের নায়ক। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পরের দিন সকালবেলায় তাদের অভয়ের বাড়িতে পাঠিয়ে দিল 15 না 10 লাখ মুখ বন্ধ করার টাকা। আজকে মহিলা মুখ্যমন্ত্রী অভয়ের বাড়িতে নোটের বান্ডিল পাঠালেন মুখ বন্ধ করার জন্য। আজকে মা মাটি মানুষের স্লোগান দিয়ে যে সরকার এসেছিল, সে কি দিল আমাদের? মায়ের ইজ্জত নামালো মাটিতে আর মানুষের কণ্ঠস্বর বন্ধ করে দিল। এরা আবার বলে জয় বাংলা, আমি বলি হায় বাংলা। বাংলাকে শেষ করার পিছনে একটাই যদি জল থেকে থাকে দল, সেটার নাম তৃণমূল কংগ্রেস। আজকে শৃঙ্খলাহীন সন্দেশখালিতে রয়েছে শাহজাহান। ভাবুন, যে রাতের অন্ধকারে গ্রামের মহিলাদের ডেকে নিয়ে আসতো তারই কার্যালয়ে, পার্টির কার্যালয়ে, পিঠে বানানোর নাম করে পিঠ মালিশ করাতো। বুকে হাত দিয়ে ভাবুন, সামনে যে মহিলারা আছেন তাদের ভাবুন, বাড়িতে ছোট ছোট কন্যা সন্তান থাকতে পারে। একটা কন্যা সন্তান যখন তার কর্মসংস্থার কর্মক্ষেত্রে গিয়ে পৌঁছে গিয়ে আপনাদের ফোন করে যে মা আমি এসে গেছি, আমি মহিলাদের দিকে তাকিয়েই বলছি মা আমি এসে গেছি শব্দটার অর্থ আই এম সেফ, আমি সুরক্ষিত। সেই মাই সকালবেলায়, ভোর সকালবেলায় 2:30টার সময় ফোন পেল যে উনি খুব অসুস্থ অভয়া। 3:40 ফোন গেল, ও আর নেই। 4:40 বলা হলো অসুস্থ, 5:40 বলা হলো খুন, ধর্ষণ। আপনারা বাড়িতে আয়নার সামনে দাঁড়ান, আপনাদের বাড়িতে কন্যা সন্তানের মাথায় হাত রেখে বলুন এই জিনিস যেন কোনো মহিলার সঙ্গে কোনো দিন হয় না, না হোক, সেটাই আমি চাই। আমাদের দল নারীর ইজ্জতের দাম দেয় না, নারীর ইজ্জত রক্ষা করে। আজকে মুখ্যমন্ত্রীর নারীর ইজ্জতের দাম রেখেছিল 15 লক্ষ টাকা, মানুষ জবাব দিয়েছে, আমি না। এই রেপ কাণ্ডর পরে, ধর্ষণের পরে আরেকটি হলো, যেটা আমি গেলাম দুর্গাপুরে। আমি তখন রাজনীতি না অন্য একটা সামাজিক সংগঠন করে এসেছি এতদিন, রাজনীতির আঙিনায় এই প্রথম পদক্ষেপ। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ মনে আছে এখনও, সেখানে আরেকটি ভিন রাজ্যের পড়ুয়া, ডাক্তারি পড়ুয়া ধর্ষিতা হলেন। সেই দিনই রাত্রেবেলায় মুখ্যমন্ত্রী কি বললেন, রাত্রেবেলা 8:30টার পরে মহিলাদের বাইরে বেরোনোর দরকার নেই। মনে পড়ে গেল প্রায় 20-25 বছর আগে আরেকজন মুখ্যমন্ত্রীর কথা, যখন আরজি করে একজন মহিলা ডাক্তার গালে ছুরির আঘাত খেয়েছিলেন। উনি বলেছিলেন রাত্রিবেলায় ভদ্রলোকের মেয়েরা বেরোয় কেন? জ্যোতি বসু বলেছিলেন রাত্রিবেলায় ভদ্রলোকের মেয়েরা বেরোয় কেন? মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 8:30টার পরে মেয়েদের বাইরে বেরোনোর দরকার কি? বামপন্থী আর তৃণমূল আসলে কি জানেন, একই বৃন্তে দুইটি ফুল, লেফট ফ্রন্ট আর তৃণমূল, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, দুটোই এক। আজকে বলতে বাধ্য হচ্ছি, 4খানা ম বাংলাকে শেষ করেছে, মানি, মাসল, মার্কস, মমতা। 4টে ময়ের জলে বাংলার এই অধঃপতন, আর একটাই ম আছে নরেন্দ্র মোদী, যে বাংলাকে বাঁচিয়ে তুলবে। বলে দিয়ে গেলাম আজকে এখানে দাঁড়িয়ে। একের পর এক ধারাবাহিক মিথ্যে কথা কোনো মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে কোনো দিন বলেনি। একের পর এক মিথ্যাচারণ করে গেছেন গর্বের সঙ্গে। আজকে কি মডেল দেখেছে আজকে রাজনীতি? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলিয়ারের কারণ কি জানেন? এই পিসি ভাইপো মডেল। লোকে অনেক মডেল বলে না,
একটাই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলিয়ারের মেন কারণ হচ্ছে এই ভাইপো। আজকে কুণাল দ্বারা নিজেরাও অ্যাকসেপ্ট করতে শুরু করেছেন। ঔদ্ধত্য, দম্ভ, অহংকার, ভাষা, এটা ভাষা যে মাননীয় প্রধানমন্ত্রীকে তুই তোকারি করে, যিনি ভারতবর্ষের গৃহমন্ত্রীকে তুই তোকারি করে, উনি বললেন আয় 4 তারিখে 4টের পরে। এ হচ্ছে ভাষা। শিক্ষাগত যোগ্যতা আছে এদের? শিক্ষার কথাই যদি বলি তাহলে মনে করাতেই হবে। এই ভাইপোর ডিগ্রি, উনি MBA ডিগ্রিটা কোথা থেকে পেয়েছিলেন জানেন? সেই ইউনিভার্সিটিটাই ব্যান্ড। MBA ডিগ্রি নিয়ে অবধি প্রশ্ন আছে আমাদের। তৃণমূলকে দেখে আমরা কিন্তু অনেক শিক্ষা নিয়েছি যে কি কি না করা উচিত। আমরা কিন্তু মন দিয়ে সেটা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় পোড় খাওয়া রাজনীতিবিদ, আমরা কিন্তু ওনাকে মন দিয়ে লক্ষ্য করেছি। আমি অ্যাটলিস্ট যতক্ষণ আমি সামাজিক সংগঠনে ছিলাম, আমাদেরই বিচারধারা সংগঠন, আমরা কিন্তু বাইরে থেকে দেখতাম। আমরা বাইরে থেকে কুণালদার লেকচারও আমরা শুনতাম, এই টিভিতেই মাঝে মাঝে দেখতাম, এবং দেখতাম যে কিভাবে কথা বলতে হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির যে শেষ ধাপটা দেখলাম, তাতে দেখে শিখলাম যে কোন সিঁড়িটা না ওঠা উচিত। ভাইপো যেন কোনো রাজনৈতিক দলে না থাকে, থাকলেই বিপদ। আজকে একের পর এক মিথ্যাচারণ। আরে এইটুকু মনে হয় মাথায় রাখতে হবে যে দম্ভ, ঔদ্ধত্য, অহংকার জনগণ কিন্তু দেখছে। ঠিক সময় লাইটাইটা টেনে নিয়ে গুটিয়ে ঘুড়িটাকে নামিয়ে দেবে, সেটাই কিন্তু জনগণ করে দেখালেন। আমরা কিন্তু কি কি করব না লিস্টে মাথায় রেখেছি, আর কি কি পারবো না সেটাও বলি। আমরা কিন্তু কথাঞ্জলি লিখতে পারবো না, আমরা কিন্তু গ্যাস ছাড়া রান্না করে দেখাতে পারবো না, আমরা কিন্তু ওই সরস্বতীর শ্লোকটা যেটা উনি পড়েছেন পড়ে শোনাতে পারবো না, আমরা ট্রেডমিল চড়তে চড়তে বাজেট করে দেখাতে পারবো না, আমরা রবীন্দ্রনাথকে রেজারেক্ট করে পুনরুজ্জীবন দিয়ে আবার অনশন ভাঙাতে পারবো না, আমরা ঋষি অরবিন্দকে আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দিতে পারবো না, আমরা রাকেশ রোশনকে চাঁদে পাঠাতে পারবো না। সত্যি অনন্য তৃণমূল। আমরা কিন্তু তৃণমূল যা করেছে, যা বলেছে, আর অনেক কিছুই পারবো না। কিন্তু পারবো একটা জিনিস বলতে, যেটা গর্বের সঙ্গে বলে যাই, আজকে পশ্চিমবঙ্গের বাঙালি দেখতে পাচ্ছে গৈরিক সূর্যোদয়। আজকে বলতে পারি, বুক চিতিয়ে বলতে পারি, আজকে বাঙালি কণ্ঠস্বর জেগে উঠেছে। যদি স্বাধীনতা দিবস 15ই আগস্ট হয়ে যায় সমগ্র ভারতবর্ষে, এইটুকু বলতে পারি, বাঙালির নয়া স্বাধীনতা দিবস 4 মে 2026 কণ্ঠস্বর খুলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আপনার যে কোনো রাজনীতি দলের মতদার্শ হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, আপনি CPM হতে পারেন, আপনি TMC হতে পারেন, আপনি হিন্দুত্বের বিচারধারায় হতে পারেন, কিন্তু সবাই আমরা একটাই জিনিস মনে মনে ভেবেছিলাম 4 মের আগে মমতা নিডস টু গো। আর কোনো রকম দ্বিমত ছিল না। সেই জন্য আজকের এই যুক্তির মধ্যে যুক্তি থাকতে পারে, তক্ক নেই। শেষ করার আগে আমি বলবো, আমি হিন্দুত্ববাদী, রাষ্ট্রবাদী রাজনীতিতে বিশ্বাস করি। সেই জন্য এই হিন্দুত্ববাদ আর রাষ্ট্রবাদকে স্বাগত জানাই। মনে রাখবেন, এই হিন্দুত্বের কথাটা কিন্তু প্রথম এসেছিল পশ্চিমবঙ্গের এই পুণ্যভূমি থেকে। চন্দ্রনাথ বসু 1892 সালে প্রথম হিন্দুত্ব কথাটা রাখেন। পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র বইতেও নিয়ে আসেন হিন্দুত্বের মতবাদ। হিন্দুত্বের উৎস আজকে এই বাংলার পশ্চিমবঙ্গের পুণ্যভূমিতে, আজকে রাষ্ট্রবাদের উৎস এই বাংলার পশ্চিমবঙ্গ ভূমিতে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে ভারতের তেরঙ্গার নিচে আছি, তার একটাই কিন্তু লোকের কথা মাথায় রাখি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে উনি না থাকলে হয়তো আমি এবং কুণালদা দুজনেই বাংলাদেশের মধ্যে থাকতাম। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ধন্যবাদ জানানোর সময় এসছে, তার এই পুণ্যভূমিতে আজকে কমল ফুটেছে। শেষ করার আগে একটাই কবিতা বলবো, যে রাষ্ট্রবাদ আর জাতীয়তাবাদ আর হিন্দুত্ববাদকে একই সুতায় বেঁধেছে। দুর্ভাগ্য যে এই কবিতাটা হিন্দিতে লেখা। भारत एक जमीन का टुकड़ा नहीं है, ये जीता जागता राष्ट्र पुरुष है। ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि है, ये नंदन की भूमि है, ये अभिनंदन की भूमि है। यहाँ हर कंकड़ कंकड़ शंकर है, हर बिंदु बिंदु गंगा है। हम जिएंगे तो इस देश के लिए और मरेंगे भी इस देश के लिए। শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর লেখার কবিতা। বাংলায় ছোট্ট করে বলে দিয়ে যাই, যে ভারত খালি একটা জমি নয়, এটা রাষ্ট্রপুরুষ। এখানে তর্পণের ভূমি, অর্পণের ভূমি, নন্দনের ভূমি, অভিনন্দনের ভূমি।
প্রত্যেকটা পাথর এখানে মহাদেব, প্রত্যেকটা জল বিন্দু বিন্দু মা গঙ্গা। আমি যদি বাঁচি এই ভারতবর্ষের জন্য বাঁচব, আর যদি জান দিতে হয়, প্রাণ দিতে হয়, এই ভারতবর্ষের জন্যই দেবো। তাই সবাইকে বলি, জয় শ্রীরাম, জয় ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। নমস্কার। ধন্যবাদ ডক্টর মুখার্জি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।